গ্রামের উৎসবের রাতে সবাই যখন আনন্দে মত্ত তখনই গ্রামের এক ব্যক্তির খুন হয়, সাথে তার 12 বছরের মেয়েটি নিখোঁজ হয়ে যায়। তবে এই ঘটনা গ্রামের নতুন কিছু নয়। প্রতি বছর গ্রামের উৎসবের রাতে এমন করে 2টি মেয়ে নিখোঁজ হয়েছে। আজ পর্যন্ত ওই মেয়েদের কোনো তথ্য পাওয়া যায়নি। ওই মেয়েদের কে কিডন্যাপ করেছিল, তাদের সাথে কি হয়েছে, তারা এখন কোথায় আছে কেউই জানে না। এই জন্য পুলিশ সদ্য নিখোঁজ হওয়া মেয়েটির কেসটিকে গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। আর এরপরে ধীরে ধীরে সামনে আসতে থাকে একের পর এক রহস্য, যেখানে প্রতিটি ব্যক্তির পিছনেই এক অন্ধকার অতীত লুকিয়ে আছে। প্রত্যেকেই নিজেকে বাঁচাতে ব্যস্ত। এত রহস্যের ভিড়ে কে আসল অপরাধী বুঝতে আপনার মাথায় ঘুরে যাবে। কেউ এমন কিছু করতে পারে আপনি কল্পনাই করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া মিস্ট্রির সাসপেন্স, থ্রিল আর টুইস্টে ভরা ওয়েব সিরিজ কুত্রাম পুরিন্ধাবানের কথা। শুরুটা হয় তামিলনাড়ুর একটি গ্রামের উৎসবের রাতে। এরা হচ্ছে ভাস্কর আর তার স্ত্রী আনন্দী। সময় তখন রাত 8:30। ভাস্করের নাতি রাহুলকে ওষুধ খাওয়ানোর সময় হয়েছে। এর জন্য ভাস্কর আনন্দীকে বাড়িতে যেতে বলছিল, কিন্তু আনন্দী বলে, তুমি ওকে নিয়ে বাড়িতে চলে যাও, আমি শেষ করে আসছি। এই জন্য ভাস্কর তার নাতি রাহুল আর তার পোষা কুকুর জ্যাকিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পাশেই ভাস্কর তার প্রতিবেশী সলোমনকে দেখতে পায়, যে মদ খেয়ে মাতাল অবস্থায় মেলার স্থলের দিকে যাচ্ছে। এটা সলোমনের রোজকার অভ্যাস। তাই ভাস্কর কোনো গুরুত্ব না দিয়ে বাড়িতে ফিরে আগে রাহুলকে ওষুধ খাওয়ায়। এরপর জ্যাকিকে খাবার দিয়ে ভিতরে গিয়ে দেখে রাহুল ঘুমিয়ে পড়েছে। জ্যাকিও বাইরে অনেক শব্দ করছিল, তাই ভাস্কর জ্যাকিকেও ভিতরে নিয়ে আসে আর এরপর বোতল নিয়ে ড্রিঙ্ক করতে বসে পড়ে। তবে রাত ঠিক 9:30টার দিকে নিচের তলা মালতী আর তার স্বামী বাড়িতে ফেরার সময় সলোমনকে নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মালতী প্রথমে সলোমনের ওয়াইফ ইস্তারকে ডাকতে যায়, কিন্তু ইস্তার ঘরে নেই। তাই মালতী ভাস্করকে ডাকে। এরপর ভাস্কর আর সবাই মিলে একটি অটো এনে সলোমনকে দ্রুত হসপিটালে পাঠিয়ে দেয়। সিন চলে যায় পরবর্তী দিন। গতরাতে সলোমন মারা গেছে। খবর পেয়ে পুলিশের ডিওএসপি থিয়াগারাজান ঘটনাস্থলে যাচ্ছে। এ হচ্ছে ডিওএসপি রাজনের ড্রাইভার গৌতম। ঘটনাস্থলে পৌঁছাতেই মালতী প্রথমেই ডিওএসপিকে গতরাতের বিষয় খুলে বলে যে আমরা মেলা থেকে বাড়ি এলে এমনটা দেখতে পেয়েছিলাম। সলোমনের ওয়াইফ ইস্তার তখন চার্চে ছিল। সাথে আরও জানায় গতরাত থেকে তাদের 12 বছরের মেয়ে মার্সি নিখোঁজ। এর মধ্যে ইস্তার হসপিটাল থেকে ফিরে এসেছে। ইস্তার আসা মাত্রই শুধু মার্সির কথা জানতে চাচ্ছিল। সবাই এখন ইস্তারকে শান্ত করার চেষ্টা করছে। মার্সির বিষয়ে ভাস্কর জানায়, গতকাল ভাস্কর যখন রাহুলকে নিয়ে বাড়ি ফিরছিল, প্রথমে তারা সলোমনকে দেখেছিল আর এর কিছুক্ষণ পর মার্সিকেও চার্চের দিকে যেতে দেখেছিল। ইস্তারকে জিজ্ঞেস করলে ইস্তারও জানায়, গতকাল রাত 8টার দিকে ইস্তার চার্চে যাওয়ার সময় মার্সিকেও কিছুক্ষণ পর চার্চে যেতে বলেছিল, আর মার্সি সচরাচরই একাই চার্চে যাতায়াত করে। এদিকে ভাস্করের নাতি রাহুলকে ডক্টরের কাছে নিতে হবে। এই জন্য ভাস্কর পুলিশের থেকে অনুমতি নিতে গেলে পুলিশ ভাস্করকে থানায় গিয়ে তার স্টেটমেন্ট দিতে বলে। এরপর ভাস্কর হসপিটালে চলে যায়। লোকাল থানার ইন্সপেক্টর ডিএসপিকে জানায় সলোমনের মাথায় আঘাত পেয়ে মারা গেছে। ডিএসপি জানতে চায় ওর কারোর সাথে শত্রুতা ছিল। এসআই জানায় ওর ছোট ভাইয়ের নাম ভেনকাট। অনেকদিন যাবতই পারিবারিক সম্পত্তি নিয়ে সলোমন আর ভেনকাটের মধ্যে ঝামেলা চলছিল। এই জন্য ডিএসপি ভেনকাটের তথ্য নিতে বলে। আবার ইন্সপেক্টর বলছিল 3 বছর আগে এভাবে 2টি মেয়ে নিখোঁজ হয়েছিল। মনে হয় ওই ঘটনার সাথে এই ঘটনার কোনো লিঙ্ক আছে। কিন্তু ডিএসপির কথা, ওই সময় শুধু মেয়েরা নিখোঁজ হয়েছে আর এখন মেয়ের বাবা খুন হয়েছে। লিঙ্ক থাকার কোনো সুযোগই নেই। যত দ্রুত সম্ভব মার্সিকে খুঁজে বের করো। এদিকে ভাস্কর আর আনন্দী রাহুলকে নিয়ে হসপিটালে এসে বসে আছে। তখনই এক গর্ভবতী নারীকে ওটিতে নেওয়া হচ্ছিল। এটা থেকে ভাস্করেরও মনে পড়ে যায় কয়েক বছর আগে ভাস্করও তাদের মেয়েকে এভাবেই নিয়ে এসেছিল। ওই সময় রাহুলকে জন্ম দিতে গিয়ে ভাস্করের মেয়েটা মারা গিয়েছিল। তখন থেকে রাহুলের বাবা আর কোনো খোঁজখবরই নেয়নি। অন্য একটি মেয়েকে বিয়ে করে সংসার করছে। ভাস্কর লক্ষ্য করে মাত্র যে মেয়েটিকে ওটিতে নেওয়া হয়েছে তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন। স্বজনরা তাই রক্ত খুঁজতে ব্লাড ব্যাংকের দিকে ছুটছে। অন্যদিকে ইন্সপেক্টর বাড়ির মালিকের সাথে কথা বলে প্রথমে সে ভাস্করের বিষয় জানতে চায়। বাড়ির মালিক জানায় ভাস্কর পেশায় একজন ফার্মাসিস্ট, খুব ভালো মানুষ। হসপিটাল দূরে হওয়ায় গ্রামে কেউ অসুস্থ হলে প্রথমে ভাস্করের কাছে আসে। তবে তার নাতি রাহুলের অসুস্থতার জন্য তাকে এখন হসপিটালে চক্কর কাটতে হচ্ছে। সাথে এটাও জানায় ইস্তারকে তারা নিজেদের মেয়ের চোখেই দেখে, আর মার্সি তো সারাদিন তাদের ঘরেই থাকে। পুলিশের অন্য সদস্যরা গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ কিছুই বলতে পারছে না। মার্সি যেখানে টিউশন নিত সেখানে টিচার রঘুও জানায় ও তো কয়েকদিন যাবৎ আসছিল না। কী জন্য আসছিল না সেটা সে জানে না। আবার 3 বছর আগে এই দম্পতির মেয়ে হারিয়ে গেছে। এখনও পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যায়নি। তারাও ভাবছে
মার্সির কেসটা হয়তোবা তাদের মেয়ের মতোই হবে। একদিকে থানার সকল পুলিশ সদস্যরা যখন এই কেসের তদন্ত করতে ব্যস্ত, তখন গৌতম ডিওএসপির গাড়ি পরিষ্কার করা, বাড়ির বাজার করা, এছাড়া ঘরের ছোটোখাটো কাজ করায় ব্যস্ত। এক কথায় বিনা পয়সার সরকারি চাকর। ভাস্করও এতক্ষণ পর ডক্টরের সাথে দেখা করতে পারে। মূলত রাহুলের ব্রেনের টিউমারের জন্য মাঝে মধ্যে রাহুল সেন্সলেস হয়ে যায়। ডক্টর রাহুলের স্ক্যান রিপোর্ট দেখে ভাস্করকে জানায় যত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। ভাস্কর বোঝানোর চেষ্টা করে আজই সে রিটায়ার করবে। এই জন্য আপাতত কেউ তাকে লোন দিতে চাইছে না। আবার নাতি হয় ইন্স্যুরেন্সও কভার হচ্ছে না। যা কিছু সেভিং ছিল সেই টাকা দিয়ে তারা একটি বাড়ি নির্মাণ করেছে, তবে এখনও কাজ শেষ হয়নি। কিছু টাকা অন্য একটি ব্যবসার কাজে ইনভেস্ট করেছিল, তাই রিটায়ারমেন্টের পর পেনশনের টাকা পেলে অপারেশনটি করাবে। ডক্টর ভাস্করকে আরেকজন নিউরোসার্জনের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বোঝায় সরকারি হসপিটালে তো আর এত অত্যাধুনিক মেশিন নেই, এর জন্য প্রাইভেট হসপিটালে করানোটাই ভালো হবে। মানে তার বন্ধু যে হসপিটালে চাকরি করে আর কি। এরপর ভাস্কর কাজ শুরু করে। আনন্দী তখন রাহুলকে নিয়ে বাইরে বসে আছে। পরিচিত একজন এসে আনন্দীকে বলছিল রাহুলের বাবার সাথে কথা বললে তো কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন। কিন্তু আনন্দীর কথা, যে জন্মানোর পর থেকে কোনো খোঁজখবরই নেয়নি, অন্য একটি বিয়ে করে সংসার করছে, সে আর কি সহযোগিতা করবে। লোকটা তখন বলে মাঝে মধ্যে বাবা মায়ের কৃতকর্মের ফল সন্তানদের ভোগ করতে হয়, রাহুলকেও হয়তো তাই করতে হচ্ছে। ভাস্করও কীভাবে টাকার জোগাড় করবে সেই চিন্তায় কাজেও মনোযোগ দিতে পারছে না। আবার অন্যদিকে পুলিশ ভেঙ্কাটের ব্যাপারে তথ্য নিতে গিয়ে গ্রামবাসীর কাছে জানতে পারে ভেঙ্কাট মজদুরির কাজ করে, যে জন্য মাঝে মধ্যে গ্রামের বাইরে যায়। আবার একজন পূজারীও গ্রামের উৎসবে সেই পূজা করে। কিন্তু গতকাল উৎসবের সময় ভেঙ্কাট এখানে ছিল না। ভেঙ্কাটের বাড়িতে গেলেও ভেঙ্কাটের স্ত্রী জানায় কোনো এক কনস্ট্রাকশনের কাজের জন্য গ্রামের বাইরে গেছে। এসআই ইন্সপেক্টরকেও জানায় 3 বছর আগে 2টি মেয়ে নিখোঁজ হয়েছিল, তার মধ্যে দ্বিতীয়জন নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে ভেঙ্কাট ওই মেয়েদের বাড়িতে রিনোভেশনের কাজও করেছে। এদিক থেকে দেখতে গেলে সন্দেহটা ভেঙ্কাটের দিকে যাচ্ছে। এদিকে পোস্টমর্টম শেষে সোলোমনের বডিটি বাড়িতে এনে ধর্মীয় রীতিতে সৎকার করা হয়। সবাই চলে যাওয়ার পর ইস্তারও মার্সির খোঁজে বেরিয়ে পড়ে। এখানে সেখানে সবার কাছে মার্সির কথা জিজ্ঞেস করছে। আর এভাবেই একসময় কনস্টেবল গৌতমের বাড়িতেও চলে যায়। মূলত গৌতমের মেয়ে কায়েল মার্সির সাথে পড়াশোনা করে, তাই ইস্তার ভাবছিল কায়েল হয়তো কিছু বলতে পারবে, কিন্তু কায়েল জানা সে কিছুই জানে না। এর মধ্যে ভাস্কর আনুষ্ঠানিকভাবে তার চাকরি থেকে রিটায়ার করে। সিন চলে যায় রাতে। আজ গৌতমের মেয়ে কায়েলের জন্মদিন ছিল, কিন্তু গৌতম কেক কাটার সময় আসতে পারেনি। এসেছে সবাই চলে যাওয়ার পর। মেয়েটাও অভিমান করে আছে। গৌতম তাই গিফট দিয়ে মেয়েকে অভিমান ভাঙানোর চেষ্টা করে। তবে কায়েল বলে, বাবা আমি যা চাইবো তুমি আমাকে দিবে? তুমি তো পুলিশে চাকরি করো, কাল রাত থেকে আমার বান্ধবী মার্সি নিখোঁজ, ওকে খুঁজে এনে দিবে? গৌতম বলে, আমি তো আজকে ওর বাড়িতেই গিয়েছিলাম, আমি সব পুলিশ অফিসারকে বলে দিয়েছি দ্রুত মার্সিকে খুঁজতে। গৌতম যতই মেয়েকে বোঝানোর জন্য বলুক না কেন, গৌতমের স্ত্রী জানে এসব মিথ্যা আশ্বাস। তখনই ডিওএসপি কল করে বলে, এখনই থানায় গিয়ে সোলোমনের পোস্টমর্টম রিপোর্ট কালেক্ট করো, কাল সকালে আসার সময় নিয়ে আসবে। এই জন্য গৌতম থানায় চলে যায়, কিন্তু রিপোর্ট দিতে 1 ঘন্টা লেট হবে। তাই গৌতম এসপির কাছে তার বদলির আবেদন লিখছিল। তবে এটা দেখে হেড কনস্টেবল গৌতমকে বোঝায়, তুমি ভাই যত লেটারই লিখো না কেন, কোনো কাজই হবে না। মূলত কয়েক বছর আগে ডিএসপি গৌতমকে একটি ভিকটিম এবং উইটনেসের প্রোটেকশন দিয়ে এসকর্ট করে তাকে কোর্টে নেওয়ার দায়িত্ব দিয়েছিল। গৌতম সেই কাজে ব্যর্থ হয়। পানিশমেন্ট হিসেবে তাকে এখন ড্রাইভারের কাজ করতে হচ্ছে। এর মধ্যে স্টেটমেন্ট দেওয়ার জন্য ভাস্কররাও থানায় এসে পড়ে। তবে স্টেটমেন্ট লেখার সময় ইন্সপেক্টর বলছিল, আপনার ঘরের সামনে একজন ব্যক্তির খুন হলো, আপনি কোনো সারা শব্দই পেলেন না? ভাস্কর বলে, আসলে স্যার আমি একটু ড্রিঙ্ক করে শুয়ে পড়েছিলাম তো, এর জন্য শুনতে পাইনি। ইন্সপেক্টর আবারও জানতে চায়, ওই রাতে সন্দেহজনক কাউকে দেখেছিলেন? ভাস্কর তখন একটু ভেবেচিন্তে বলে, আমি যখন মার্সির সাথে কথা বলছিলাম, পাশেই ঝোপের মধ্যে আমি এক ব্যক্তিকে ড্রিঙ্ক করতে দেখেছিলাম। ওই ব্যক্তিকে আমি আগে কখনো দেখিনি। স্টেটমেন্ট লেখা হয়ে গেলে ভাস্কররা বাড়িতে ফিরে যায়। আনন্দী বলছিল, তুমি রাহুলকে শুয়ে দাও, আমি ইস্তারের সাথে একটু দেখা করে আসি। আনন্দী ইস্তারের সাথে দেখা করতে চলে যেতেই ভাস্কর দরজা বন্ধ করে পকেট থেকে চাবি নিয়ে তাদের ফ্রিজের দরজাটি খুলতেই আমরা দেখতে পাই মার্সির বডি ভাস্করের ফ্রিজের মধ্যে। সিন চলে যায় এর কিছু সময় পর। আনন্দে ঘরে ফিরে রাহুলকে নিয়ে ঘুমিয়ে পড়েছিল। ভাস্কর আনন্দীকে জাগিয়ে তাদের ড্রয়িং রুমে ফ্রিজের সামনে নিয়ে আসে। এরপর আনন্দীকে বলে, গতরাতে আমার একটা ভুল হয়ে গেছে। ভাস্কর জানায়, গতরাতে তারা যখন বাড়িতে ফিরছিল তখন সে সলোমনকে যেতে দেখেছে ঠিকই, কিন্তু মার্সিকে সে দেখেনি। এরপর বাড়ি ফিরে জ্যাকিকে ঘরে নিয়ে যখনই সে ড্রিঙ্ক করতে বসবে তখনই সলোমন মার্সিকে কোলে নিয়ে ভাস্করের কাছে আসে। মার্সি তখন সেন্সলেস, শরীরে আঘাতের চিহ্ন। সলোমন জানায়, কেউ মার্সির সাথে খারাপ কিছু করেছে, আপনি ওকে বাঁচান। কিন্তু ভাস্কর বলছিল,
চলো ওকে হসপিটালে নিয়ে যাই, এমন অবস্থায় মহিলা ডাক্তার লাগবে। সোলোমনের কথা, আপনি যে কোনো মূল্যে আমার মেয়েকে বাঁচান। সোলোমন একসময় মার্সিকে ভাস্করের কোলে তুলে দেয়। তাই বাধ্য হয়ে ভাস্কর বলে, তুমি আশেপাশে থেকে কোনো এক মহিলাকে ডেকে নিয়ে আসো। যে জন্য সোলোমন সাহায্য চাইতে বেরিয়ে যায়, আর ভাস্করও মার্সিকে শুয়ে দিয়ে সিপিআর দিতে শুরু করে। আর এর মধ্যেই লক্ষ্য করে মার্সির ব্লিডিং হচ্ছে, ফ্লোর একদম রক্তে ভিজে গেছে, সাথে কান দিয়েও রক্ত আসতে শুরু করেছে। ভাস্কর এটাও লক্ষ্য করে মার্সির ড্রেসে কিছু একটা গন্ধ পাওয়া যাচ্ছিল। এদিকে সোলোমন কাউকে না পেয়ে ফিরে আসে। ভাস্কর তখনও বলছিল এখনই ওকে হসপিটালে নিতে হবে। আর এরপরই ভাস্করের কোলের মধ্যে মার্সি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সোলোমানও মেয়ের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না, তাই সোলোমান কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। ভাস্কর ও মার্সির বডিটি ভিতরে নিয়ে রাখা মাত্রই বাইরে একটা শব্দ হয়। ভাস্কর দ্রুত বাইরে এসে দেখে সোলোমান ঝাঁপ দিয়েছে। এদিকে মালতীরা বাড়িতে ফিরছিল, তাই ভাস্কর কিছু বুঝে উঠতে না পেরে দ্রুত মার্সির বডিটিকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ফ্লোরে থাকা রক্তগুলো মপ দিয়ে পরিষ্কার করে ফেলে। ভাস্করের তথ্য মতে গত রাতে এটাই ঘটেছিল। তবে ভাস্করের মুখে এসব শোনার পর আনন্দে এখন পুরোই হতভম্ব। ভাস্করের কথা, এমন পরিস্থিতিতে একজন লেডি ডক্টর অথবা একজন রেজিস্টার নার্সই ট্রিটমেন্ট দিতে পারে। আমি সলোমনকে অনেক বুঝিয়েছিলাম, তারপর ও আমাকে বাধ্য করায় আমি মার্সিকে বাঁচাতে সিপিআর পর্যন্ত দিয়েছি। আনন্দের কথা, আপনি ওকে এখানে কেন রেখেছেন? ভাস্কর বলে, মাত্র আমি রিটায়ারমেন্ট করেছি, এখন যদি কোনো পুলিশ কেস হয়, যতদিন পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারবো ততদিন পর্যন্ত রিটায়ারমেন্টের কোনো টাকাই আমি পাবো না। আনন্দের কথা, আপনি তো নির্দোষ। ভাস্কর বলে, সেটা আমিও জানি, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ কীভাবে করব? ওর এই অবস্থা কে করেছে সেটাও আমি জানি না। ওর বাবা বেঁচে থাকলে হয়তো সে সত্যটা বলতে পারত, সে তো আর বেঁচে নেই। এখন আমি সত্যটা বলতে গেলেও মানুষ আমাকেই দোষী মনে করবে, সবাই জেনে যাবে আমি ওকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি, যেটা একদমই বেআইনি কাজ। এখন যদি কেসে জড়িয়ে যাই তাহলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো টাকাই পাবো না। আমাদেরকে তো দ্রুত রাহুলের অপারেশন করাতে হবে, এই ভয়ে আমি এটা করতে বাধ্য হয়েছি। কিন্তু আনন্দী প্রচণ্ড ভয় পাচ্ছে, এই জন্য পুলিশকে সব বলার কথা বলছিল। ভাস্কর আনন্দীকে বোঝায়, এমনটা করলে আমরা টাকা পাবো না, আমাদের অসুস্থ নাতিকে বাঁচাতে হলে আমাদের আর কিছু করার নেই। একবার টাকা পেয়ে গেলে, রাহুলের সার্জারিটা ঠিকমতো হয়ে গেলে আমি নিজেই পুলিশের কাছে সারেন্ডার করব। আনন্দী জানতে চায়, আপনি যে বললেন যে আপনি মার্সিকে চার্চে যেতে দেখেছেন আর জঙ্গলের পাশে কেউ দাঁড়িয়েছিল। ভাস্কর বলে, সব মিথ্যা কথা বলেছি, যাতে কেউ আমাদের সন্দেহ করতে না পারে। একদিকে ভাস্কর আনন্দীকে বোঝানোর চেষ্টা করছে, আর অন্যদিকে ইফতার মেয়ের ফটো নিয়ে মেয়ের কথা ভাবছে। কিছুদিন আগেও মার্সির যখন জন্মদিন ছিল, ভাস্কর মার্সিকে একটি ঘড়ি গিফট করেছিল, কারণ ভাস্কর মার্সিকে তার নিজের নাতনির মতোই দেখত। অন্যদিকে থানায় ইন্সপেক্টর সবার সাথে আলোচনা করছিল যে তার মনে হচ্ছে যে পূর্বের কেসের সাথে মার্সির এই কেসের কোনো লিঙ্ক আছে, কারণ 3টি মেয়ে মেলা থেকে নিখোঁজ হয়েছে, আবার সবার বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। তার মানে ও জেনে বুঝে প্ল্যান করে তারপরই কাজটি করেছে। 3 বছর আগে এমনই এক মেলার রাতে শুভা নামে একটি মেয়ে মেলার মাঠ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল, আর এর ঠিক 6 মাস পর অন্য গ্রামে মেলার রাতে পবিত্রা নামে একটি মেয়ে নিখোঁজ হয়। ওই সময় ভেনকাট পবিত্রদের বাড়িতে রিনোভেশনের কাজ করেছিল, যে জন্য ভেনকাটের উপরে ইনকোয়ারি হয়েছিল। আর এখন 1.5 বছর পর চার্চে যাওয়ার পথে যে মেয়েটা নিখোঁজ হলো সেও কিনা ভেনকাটেরই ভাতিজি। ইন্সপেক্টর বাকিদের কাছেও তাদের মতামত জানতে চাচ্ছিল। তখনই গৌতম এসে তার মতামত বলতে শুরু করে, কিন্তু ইন্সপেক্টর সোজা বলে দেয় যে তুমি এখানে কি করছো, তোমার তো এখানে কোনো কাজ নেই, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো। তাই বাধ্য হয়ে গৌতমকে বেরিয়ে আসতে হয়। এরপরই খবর আসে ভেনকাটের ফোন থিরুকাঞ্চিরি টাওয়ার লোকেশনের মধ্যে অন হয়েছে, তাই ইন্সপেক্টর টিম নিয়ে বের হতেই যাচ্ছিল। তবে ইন্সপেক্টরের কারটি বাইরে থাকায় ইন্সপেক্টর আপাতত ডিওএসপির কারটাই নিয়ে যায়। একটি টিম চলে যায় সোজা ভেনকাটের বাড়িতে। তারা ভেনকাটের স্ত্রীর ফোনও চেক করে দেখে ভেনকাটের সাথে তার কোনো যোগাযোগই হয়নি। তবে ভেনকাটের স্ত্রী জানায় ভেনকাট থিরুকাঞ্চিরির একটি লেকের পাশে মাঝে মধ্যে আড্ডা দেয়। তাই এসআই সাথে সাথে ইন্সপেক্টরকে জানানো মাত্রই ইন্সপেক্টররা সেই লোকেশনে পৌঁছেও যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কেউই নেই। তবে একটু দূরে ধোঁয়া উঠতে দেখে কাছে যেতেই দেখে এখানে কিছু পোড়ানো হয়েছে, মনে হচ্ছে মাত্রই কেউ এখানে কিছু পুড়িয়ে সেখান থেকে চলে গেছে। গৌতম ছাইয়ের ভিতর থেকে একটি ছোট্ট বাচ্চার আন্ডারওয়্যারের অংশ খুঁজে পায়, সাথে একটি শার্টের কলারের অংশ। আন্ডারওয়্যারটিতে রক্ত মাখা, তাই তারা ধারণা করে এটা মার্সির হতে পারে। এই জন্য ইফতারকে থানায় এনে প্রথমে শার্টটি দেখালে ইফতারও শার্টটি চিনতে না পারলেও আন্ডারওয়্যারটি দেখা মাত্রই বলে ওঠে এটা তো মার্সির, কিন্তু রক্ত কেন? ইফতার কাঁদতে কাঁদতে গৌতমকে অনুরোধ করছিল আমার মেয়েটাকে দয়া করে খুঁজে এনে দিন। গৌতমের তখন সেই ঘটনার কথা মনে পড়ে যায়। ওই সময় অঞ্জনা নামে যে মেয়েটির প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, গৌতম সেই কাজে ব্যর্থ হওয়ায় অঞ্জনা মারা গিয়েছিল। সেদিন অঞ্জনার মাও
এইভাবেই তার কাছে আকুতি জানিয়েছিল, যেভাবে ইফতার জানাচ্ছে। অন্যদিকে ভাস্কর ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তখনই জ্যাকি কিছু একটা দেখে শব্দ করতে শুরু করে। ভাস্কর লক্ষ্য করে বাড়ির সামনে বাগানের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভাস্কর লাইট নিয়ে তাকে খুঁজতেও যায়, কিন্তু এতক্ষণে সে পালিয়ে গেছে। মূলত ভেনকাটই সেখানে দাঁড়িয়েছিল। ভেনকাট সেখান থেকে সোজা তার বাড়িতে চলে যায়, আর সাথে সাথেই সেখানে ওত পেতে থাকা পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে। সিন চলে যায় পরবর্তী দিন। মার্সির বর নিয়ে ভাস্কর আর আনন্দের খুব আতঙ্ক দিন কাটছে। এমনকি ভিতর থেকে গন্ধ আসতে শুরু করেছে, যে জন্য ভাস্কর ফ্রিজের পাওয়ারটা বাড়িয়ে দেয়। তখনই হসপিটাল থেকে এক ব্যক্তি কল করে রাহুলের মেডিকেল রিপোর্ট নিয়ে দ্রুত হসপিটাল যেতে বলে। যদিও এমন অবস্থায় ভাস্কর যেতে চাচ্ছিল না, তবে ওই ব্যক্তি রিটায়ারমেন্টের টাকাটা দ্রুত পাইয়ে দেওয়ার আশ্বাস দেয়। ভাস্কর দরজা জানলা বন্ধ করে রাহুলের রিপোর্ট নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। আর এদিকে আনন্দী যতবারই ফ্রিজের দিকে তাকাচ্ছে, ততই সে ভয় আটকে উঠছে। এই জন্য সে একসময় জানালা দরজা সব খুলে দেয়। অন্যদিকে হসপিটালে গিয়ে সেই ব্যক্তির সাথে দেখা করলে সে রিপোর্টগুলো দেখে ভাস্করকে আশ্বাস দেয় সপ্তাহখানেকের মধ্যে সে টাকাটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে। সাথে পুরনো একটি এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করে যে এমন আরেক ব্যক্তি রিটায়ারমেন্টের ঠিক আগ মুহূর্তে একটি পুলিশি ঝামেলায় জড়ানোতে তার রিটায়ারমেন্টের টাকা পেতে 3 বছর সময় লেগে গিয়েছিল। সে ভাস্করকে সাবধান করে দেয় যে এমন কোনো ঝামেলায় জড়াবেন না আবার। এদিকে 3 বছর আগে সুধা নামে যে মেয়েটি নিখোঁজ হয়েছিল, চার্চের পাস্তুর সেই সুধার বাবা মাকে নিয়ে ভাস্করের সাথে দেখা করতে তার বাড়িতে এসেছে। অন্যদিকে ভাস্করকে দেখা যায় হসপিটাল থেকে ফেরার পথে একটি হার্ডওয়্যারের দোকানে সে অ্যাসিড কিনছে। সেই দোকানে একটি কল ফেরত দিতে গৌতম এসেছিল। গৌতমকে দেখেই ভাস্কর একটি তড়িঘড়ি করে অ্যাসিডের জারটি নিয়ে সেখান থেকে চলে যায়। তবে দোকানদার বলছিল, আজব মানুষ একটা, কুকুরের প্রস্রাবের গন্ধ পরিষ্কার করতে কেউ এত পরিমাণে অ্যাসিড নেয়। এই কথাটায় গৌতমের একটু সন্দেহ হয়। তবে ভাস্কর বাড়ি ফিরতেই সুধার বাবা মাকে দেখে তাদেরকে সোজাভাবে বলে দেয়, দেখুন আমি যা যা জানি আমি পুলিশকে জানিয়েছি, এর বাইরে আমি কিছুই জানি না। সাথে পাস্তুরকে অনুরোধ করে, আপনি তো আমার বর্তমান অবস্থার কথা জানেন, তাই দয়া করে এরপর থেকে কাউকে আমার বাড়িতে নিয়ে আসবেন না। ভাস্কর আনন্দীকে বোঝায়, যতক্ষণ পর্যন্ত আমরা টাকা না পাচ্ছি আমাদের এইভাবেই সব গোপন রাখতে হবে। এখন যদি আমরা বডি সরানোর চেষ্টাও করি, কেউ যদি দেখে ফেলে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আনন্দী জানতে চায় তোমার টাকা পেতে কতদিন সময় লাগবে। ভাস্কর বলে তাও তো সপ্তাহখানেক লাগবে। কিন্তু এতদিন সহ্য করার মতো ক্ষমতা আনন্দীর নেই, কারণ সে তো একটা আতঙ্কের মতো ভয় দিন কাটাচ্ছে। অন্যদিকে ভেনকাটকে ধরে এনে যতই টর্চার করুক না কেন, ভেনকাট কিছুতেই মুখ খুলছিল না। যে জন্য ডিওএসপি একসময় ভেনকাটের 14 বছরের ছেলেটিকে ফাঁসিয়ে দেওয়ার কথা বললে ভেনকাট সত্যিটা বলে দেয়। ভেনকাট বলে, গ্রামে আমার মায়ের নামে একটি জমি ছিল, আমি ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য ওই জমিটা নিজের নামে করিয়ে নিই। আর এটা জানতে পেরে সলোমন আমার নামে কেস করেছে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যাতে কেসটা তুলে নেয়, কিন্তু ও কোনো কিছুতে আমার কথা শুনছে না। যে জন্য বাধ্য হয়ে আমি ওকে বসায় আনার জন্য কালোচত্র আশ্রয় নিই। ভেনকাট ভেবেছিল একবার বসে আনতে পারলে যেখানে সাইন করতে বলবে ও করে দিবে। এই জন্য সলোমনরা যখন ঘরে ছিল না, ভেনকাট গোপনে ঘর থেকে তাদের ব্যবহৃত জিনিসপত্র এনে ওই লেকের পাড়ে বসে কালো জাদু করছিল। আর রক্তের বিষয়ে জানতে চাইলে ভেনকাট বলে, কালো জাদুর নিয়ম ছিল নিজের রক্ত সমর্পণ করতে হবে, তাই ওই রক্ত মার্সির নয়, সেটা ভেনকাটের নিজের হাতের রক্ত। আর ভেনকাটের কাটা হাত দেখে ডিএসপি বুঝতে পারে ভেনকাট সত্যি বলছে। আবার মেলার রাতে ভেনকাটে গ্রামেই ছিল না, তাই ভেনকাটকে আসামি খেয়ে কোর্টেও পাঠানো যাচ্ছে না। সিন চলে যায় পরবর্তী দিন। বাড়ি থেকে দূরে কোথাও বসে আনন্দী ভাস্করকে বলছিল, আমাদের সাথে কেন এসব হচ্ছে? আমরা যেটা করেছি সেটা একদমই ঠিক করিনি। যদি সব ফাঁস হয়ে যায় সব কিছু শেষ হয়ে যাবে। ভাস্কর তখন আনন্দীকে বোঝায়, এখনও সব শেষ হয়ে যায়নি। আমি যদি মার্সির বডিটি লুকিয়ে রেখে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করি, যতক্ষণ পর্যন্ত ওরা বডিটি খুঁজে না পাবে আমাকে কোনো সাজাই দিতে পারবে না। কিন্তু আমি এমনটা করব না। একবার টাকাটা হাতে পাই, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। সিন চলে যায় বিকেলে। ভাস্কর কোথাও থেকে বাড়িতে ফিরছিল। তখনই মালতী ভাস্করের কাছে জানতে চাচ্ছিল, আপনার ঘরে কি ইলেকট্রিসিটির সমস্যা? কড়া রোদের মধ্যেও দিদি সারাদিন বাইরে দাঁড়িয়ে থাকে। ভাস্কর তো বুঝতে পারছে কেন আনন্দী বাইরে দাঁড়িয়ে থাকে, আর এটাও বুঝতে পারছে আনন্দের বাইরে থাকার কারণে মানুষ সন্দেহ করছে। তবে তখনই এক পুলিশ কনস্টেবল আসে। দেখা মাত্র আনন্দিত ভেবেই নেয় তারা হয়তো ধরা পড়ে গেছে। তবে এই কনস্টেবল মূলত তার মায়ের ফিজিওথেরাপির জন্য এসেছিল। সে তার মাকে এখানে নিয়ে আসতেও চাচ্ছিল, যে জন্য বাধ্য হয়ে ভাস্করই তার জিনিসপত্র নিয়ে তার বাড়িতে চলে যায়। আর সেই কনস্টেবলের কথায় সে জানতে পারে যে ভেনকাটকে তারা সন্দেহ করে ধরেছিল সে ভেনকাট সম্পূর্ণ নির্দোষ, এগুলো অন্য কারোর কাজ। আর এটা শোনার পর ভাস্করের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। ভাস্কর থেরাপি দিয়ে বাড়িতে ফিরে দেখে আনন্দী তখনও ঘরের সামনে দাঁড়িয়ে আছে।
এর জন্য ভাস্কর ঘরে গিয়ে আনন্দীকে বোঝানোর চেষ্টা করে, তুমি যদি এভাবে বাইরে দাঁড়িয়ে থাকো মানুষ তো সন্দেহ করবে। আনন্দী বোঝানোর চেষ্টা করে যে আমার ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসে, ঘরের মধ্যে লাশ থাকতে সে কিভাবে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকবে। একদিকে একজন আরেকজনকে বোঝানোর চেষ্টা করছে, অন্যদিকে রাহুল সেন্সলেস হয়ে পড়ে যায়, যেটা রাহুলের মাঝে মধ্যেই হয়। সিন চলে যায় রাতে। এস্তারের বাবা মা এসেছে। তারা এস্তারকে তার সাথে তাদের বাড়িতে যেতে বলছিল, কিন্তু এস্তার তাদেরকে বিভিন্ন কথা বলে বের করে দেয়, কারণ এস্তার এখনও বিশ্বাস করে তার মেয়ে মার্সি বাড়িতে ফিরে আসবে। আবার অন্যদিকে গৌতম তার মেয়ের সাথে চা খাচ্ছিল। ঠিক তখনই গৌতমের স্ত্রী এসে কায়েলকে বলে, তুমি এই পেন্সিলটা কামড়িয়েছ কেন? কায়েল বলে, মা ওটা তো আমার পেন্সিল না, ওটা মার্সির পেন্সিল। ও সবসময় এই পেন্সিলটি মুখে দিয়ে কামড়াতে থাকতো। সিন চলার পরবর্তী দিন সকাল হতে ভাস্করের কাছে খবর আসে 3 দিনের মধ্যে সে রিটায়ারমেন্টের টাকাগুলো পাবে। এটা জানার পর দুজনের মধ্যে এখন স্বস্তি কাজ করছিল। কিন্তু তখনই তারা লক্ষ্য করে ফ্রিজের ভিতর থেকে পানি গড়িয়ে আসছে। তার মানে ফ্রিজের ভিতর যে বরফ ছিল সেটা গলে গেছে। ভাস্কর সাথে সাথে ফ্রিজ খুলে দেখে ফ্রিজ তো বন্ধ হয়ে আছে। ভাস্কর সাথে সাথে শানমুগান নামে এক মেকানিককে কল করে। শানমুগান জানায় সে অন্য একটি বাড়িতে কাজ করছে, এরপর শহরে যাবে, রাতে ফেরার সময় কাজ করে দিবে। কিন্তু ভাস্করের কথা তা করলে হবে না, আমার এখন ঠিক করাতে হবে। শানমুগান তখন ভাস্করকে বলে, ঠিক আছে আমি 5 মিনিটের মধ্যে আপনার বাড়ির সামনে দিয়ে যাব, যাওয়ার সময় ঠিক করে দিব। কিন্তু 5 মিনিটের মধ্যে ভাস্কর এই বডিটি এখন কোথায় শিফট করবে? ভাস্কর বুঝে উঠতে পারছিল না কি করবে। এসব ভাবতে ভাবতে একসময় শানমুগান এসে পড়ে। এর মধ্যে ভাস্কর বডিটি সরিয়ে ফেলে। এরপর শানমুগান ফ্রিজটি চেক করে জানায় ফ্রিজের কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, আর কম্প্রেসার তো তার সাথে নেই, দোকান থেকে কিনে আনতে হবে। একে তো কম্প্রেসার লাগবে, তারপর গ্যাস লাগবে, কারণ গ্যাস লেভেল কমে গিয়েছিল। সাধারণত ফ্রিজে ভারী কিছু রাখলে অধিক পরিমাণ লোডের কারণে ফ্রিজের গ্যাস কমে যায়, ভিতরে বডি রাখার কারণে কিন্তু হয়েছে। শানমুগান বলছিল দুটা দুই জায়গা থেকে আনতে হবে, আপনি আমার সাথে গেলে সুবিধা হবে, দুজন দুদিকে যাব। কিন্তু ভাস্কর যেতে চাচ্ছে না। শানমুগান বলে, ঠিক আছে, সন্ধ্যা 7টায় যখন আমি ফিরবো তখন ঠিক করে যাব। এই জন্য বাধ্য হই ভাস্করকেও শানমুগানের সাথে বের হয়ে যেতে হয়। আনন্দী তখন ঘরের মধ্যে আতঙ্ক নিয়ে বসে আছে, কখন না জানি কি হয়ে যায়। তবে দরজা খোলা থাকায় এর মধ্যে ইস্তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। ইস্তার আনন্দকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে ঢুকে যায়। তবে এর মধ্যে আনন্দী এলে আনন্দীকে দেখে ইস্তার রান্নাঘরের মধ্যে বসে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে পুলিশ বলছে ওর কোনো তথ্য পায়নি। আনন্দী বোঝানোর চেষ্টা করছিল অবশ্যই খুঁজে পাবে। ঠিক তখনই আনন্দী লক্ষ্য করে ইস্তারের শরীরের উপর থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, আর এই পানি অন্য কোনো পানি নয়, মার্সির ডেড বডির বরফ গলা পানি। আনন্দী তো একদমই ভয় পাচ্ছে, কারণ ইফতার যে কোনো মুহূর্তে দেখে ফেলতে পারে। তাই আনন্দী যত দ্রুত সম্ভব ইফতারকে বুঝিয়ে সুঝে সেখান থেকে সরিয়ে নেয়। এর মধ্যে ভাস্কর আর শানমুগান এসে পড়ে। ভাস্কর তাই ইফতারকে বুঝিয়ে সুঝিয়ে নিজের ঘরে পাঠিয়ে দেয়। এরপর শানমুগান ফ্রিজটি ঠিক করে চলে যায়। কিন্তু আনন্দী মনে করছে ইফতার হয়তোবা মার্সির বডি দেখতে পারে, কিন্তু দেখেছে কিনা এটা এখনও শিওর না। ভাস্কর বলে, ঠিক আছে, কিছু হলে আমি দেখব, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আনন্দের কথা আমরা অনেক বড় ভুল করছি, আমাদের এটা করা উচিত হচ্ছে না। ভাস্করের কথা ও মারা গেছে, আর আমাদের নাতির অবস্থা তো দেখতেই পাচ্ছ। চোখের সামনে আমাদের নাতিকে আমরা মরতে দেখতে পারি? আমাদের হাতে এখন কিছু করার নেই। একটা মৃত মেয়ের জন্য আমাদের নাতির জীবনকে আমরা বিসর্জন দিতে পারি না। একবার ওর অপারেশন হয়ে যাক, আমি নিজে পুলিশ স্টেশনে গিয়ে সবকিছু বলে সারেন্ডার করব। ততক্ষণ পর্যন্তই সবকিছু সহ্য করতে হবে। এরপর ভাস্কর আবারও বডিটিকে ফ্রিজের মধ্যে এনে রেখে দেয়। সিন চলছে হসপিটালে। গৌতম থানার হেড কনস্টেবলকে হসপিটালে নিয়ে এসেছে। তার আগে থেকে সমস্যা ছিল, শরীরে রক্ত কমে গেছে, এখন তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন। এই জন্য গৌতম ব্লাড ট্রান্সমিশন ইউনিটে গিয়ে সেখানে এক নার্সের সাথে কথা বলে তাদের রেজিস্টারকৃত যে সকল ডোনার আছে সেই ডোনারদের তালিকা চেক করে যে এদের মধ্যে বি নেগেটিভ রক্ত কার আছে। আর খুঁজতে খুঁজতে গৌতম ভাস্করের নামটি দেখতে পায়, কারণ ভাস্করের রক্তের গ্রুপও বি নেগেটিভ। রেজিস্টারে স্পষ্ট দেখা যাচ্ছে মার্সি নিখোঁজ হওয়ার পরদিন ভাস্কর যখন তার নাতিকে নিয়ে হসপিটাল এসেছিল, সেদিন ওড়িতে নেওয়া ওই গর্ভবতী নারীর যে রক্তের প্রয়োজন ছিল ভাস্করই তাকে রক্ত দিয়েছিল। রেজিস্টারে স্পষ্ট করে সব উল্লেখ করা আছে। কিন্তু গৌতমের যতটুকু মনে পড়ে, ভাস্কর থানায় স্টেটমেন্ট দেওয়ার সময় ইন্সপেক্টরকে বলেছিল ঘটনার রাতে সে ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু একজন ব্যক্তি অ্যালকোহল নেয়ার 24 ঘন্টার মধ্যে কাউকে রক্ত দিতে পারে না, তাহলে ভাস্কর কিভাবে রক্ত দিল? তার মানে ভাস্কর এখানে মিথ্যা বলেছে। ভাস্কর হয়তো ওই রাতে ড্রিঙ্ক করেনি। কিন্তু গৌতম এটাই বুঝতে পারছে না ভাস্কর মিথ্যা কেন বলল। গৌতম এই প্রশ্নের উত্তর খুঁজতে সোজা ভাস্করের বাড়িতে চলে যায় এবং কথায় কথা ভাস্করের কাছে জানতেই চায় আপনি মিথ্যা কেন বলেছেন। ভাস্করও বুঝতে পারে গৌতম সবই জেনে গেছে। ভাস্করের কথা দেখুন, এমনিতে আমরা সমস্যায় ছিলাম, সমস্যা থেকে বাঁচতে আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। গৌতমের কথা সমস্যা থেকে যদি বাঁচতেই হতো আপনি সোজাসুজি বলে দিতেন মার্সিকে আপনি দেখেননি, আপনি মিথ্যা কেন বলতে গেলেন? পুলিশকে অন্যদিকে ডাইভার্ট করে আপনি ক্রিমিনালকে সাহায্য করতে চেয়েছেন।
গৌতমের কথা আপনি মার্সির নিখোঁজের বিষয় আর সোলোমনের মৃত্যুর বিষয় কিছু তো অবশ্যই জানেন, কিন্তু আপনি লুকানোর চেষ্টা করছেন। নাহলে আপনি মিথ্যা কেন বললেন? এদিকে জ্যাকি বারবার শব্দ করছিল, তাই ভাস্কর একসময় জ্যাকিতে থামাতে বাইরে চলে যায়। আর গৌতমের চোখ পড়ে সেই অ্যাসিডের জারের দিকে, যেটা সেদিনই তার সামনে কিনে এনেছিল। তবে গৌতম সেটা চেক করতে যেতেই রাহুল আবার সেন্সলেস হয়ে পড়ে যায়। সাথে সাথে ভাস্কর এবং আনন্দীও দৌড়ে আসে। ভাস্কর আর সাথে সাথে রাহুলকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। গৌতমে বের হয়ে যাচ্ছিল, কিন্তু তখনই গৌতম লক্ষ্য করে রাহুলের ধাক্কা লেগে পাশের একটি কর্নার পড়ে গিয়েছিল, যার নিচের অংশে রক্তের দাগ দেখা যাচ্ছে। যেটা দেখে গৌতম স্পষ্টই বুঝতে পারে এই ঘরের মধ্যে রক্ত ছিল। সেই রক্ত মপ করার সময় বারবার লেগে লেগে এখানে রক্তের দাগ হয়েছে। তার মানে এই ঘরের মধ্যে কিছু একটা ঘটেছে, যেটা ভাস্কর গোপন করার চেষ্টা করছে। এদিকে রাহুলকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর রাহুলের স্ক্যান করে জানায় 24 ঘন্টার মধ্যে রাহুলের সার্জারি করতে হবে। ভাস্কর বোঝানোর চেষ্টা করছিল যে 3 দিন লেট করলে কি কোনো সমস্যা, কারণ 3 দিন পরে সে টাকা পাবে। কিন্তু ডক্টরের কথা কোনোভাবেই সম্ভব নয়, 24 ঘন্টার মধ্যেই সার্জারি করতে হবে, নয়তো ওকে বাঁচানো যাবে না। এই জন্য ভাস্কর টাকার জোগাড় করতে বেরিয়ে পড়ে। ভাস্কর তার পরিচিত সবার সাথে দেখা করে, কিন্তু কারোর থেকে সেই পরিমাণ সাহায্য পাচ্ছে না, কারণ রাহুলের সার্জারি করতে 12 লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা এই মুহূর্তে কে তাকে দিবে? আবার ভাস্কর কিছুদিন আগেই একটি মেডিকেল শপ খোলার জন্য একজন কন্ট্রাক্টরকে টাকা দিয়েছিল। চুক্তি মতো সে সব কমপ্লিটও করে ফেলেছে, তাই টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ভাস্কর এখন বুঝতেই পারছে না কিভাবে সে টাকার ম্যানেজ করবে। আবার এদিকে গৌতম ডিএসপির গেস্টের ডিউটি করতে করতে সারাদিন শেষে বাড়ি ফিরলে কাল গৌতমের কাছে জানতে চায়, বাবা তুমি মার্সিকে খোঁজার কি করলে? তুমি না বললে তুমি অফিসারদেরকে বলে দিয়েছ? গৌতম এবার তাকে সত্যিটা বলে যে দেখো বাবা, তুমি যেমনটা মনে করো তোমার বাবা তেমন সুপার কপ নয়। তোমার বাবা সাধারণ একজন পুলিশ কনস্টেবল, বড় বড় অফিসারদের ছোট ছোট কাজ করে। আমি তোমাকে সবই মিথ্যা বলেছি, কিন্তু কায়েল এগুলো বিশ্বাস করতে চাচ্ছিল না। তারপরও কায়েল বলে তুমি যত দ্রুত সম্ভব মার্সিকে খুঁজে বের করো। এদিকে ভাস্কর সারাদিন বিভিন্ন জায়গায় টাকা খুঁজে খুঁজে সন্ধ্যার পর বাড়িতে ফিরে বসে বসে ভাবছিল কিভাবে টাকা জোগাড় করবে। ঠিক তখন একটি আননোন নম্বর থেকে কেউ কল করে ভাস্করকে বলে নাতির অপারেশনে টাকার জোগাড় করতে পারলে? ভাস্কর জানতে চায় আপনি কে বলছেন? লোকটা বলে দেখো ভাস্কর, গ্রাম থেকে যে মেয়েটা মিসিং হয়েছে তার লাশ যে তুমি তোমার ঘরের মধ্যে লুকিয়ে রেখেছ সেটা আমি জানি। শোনা মাত্রই ভাস্কর ফোন কেটে দেয়। ভাস্কর তো বুঝতে পারছে না তার ঘরে মার্সির লাশ এটা বাইরের কেউ কিভাবে জানলো, আর কে এই ব্যক্তি, কেনই বা তার সাথে কথা বলতে চাইছে। তবে আবার ওই ব্যক্তি কল করে ভাস্করকে বলে তোমার নাতির অপারেশনের যে টাকার প্রয়োজন আমি দিব, বিনিময়ে আমি যেমনটা বলবো তোমার করতে হবে। ওই লাশটাকে গ্রামের বাইরে নিয়ে চালিয়ে দাও, একবার কাজ হয়ে গেলে তোমার নাতির অপারেশনের যে টাকা লাগবে সম্পূর্ণ টাকা পেয়ে যাবে। বলে সে কল কেটে দেয়। আর তখনই ভাস্করের দরজার শব্দ পেয়ে ভাস্কর দরজা খুলে দেখে দরজার সামনে কিছু একটা পড়ে আছে। ভাস্কর আশেপাশে চেক করে দেখে আশেপাশে কেউই নেই। এরপর ঘরের মধ্যে এসে ওই প্যাকেটটি খুলে দেখে প্যাকেটের মধ্যে একটি টাকার বান্ডিল। ঠিক তখনই হসপিটাল থেকে আনন্দী কল করে জানতে চায় টাকার ব্যবস্থা হয়ে গেছে তো? ডক্টর বলছে সকালে ওর অপারেশন করাতে হবে। ভাস্কর অনেক চিন্তাভাবনা করে বলে ঠিক আছে, সকালে আমি টাকা নিয়ে পৌঁছে যাব, তুমি চিন্তা করো না। এরপর আবার ওই ব্যক্তি কল করে ভাস্করকে বলে তুমি যখনই বলেছিল তুমি ওই মেয়েটিকে চার্চে যেতে দেখেছ তখনই আমার সন্দেহ হয়েছিল। আমি কে, কী জন্য সব করছি এগুলো তোমার জানার কোনো প্রয়োজনই নেই। এখন তুমি চিন্তা করে দেখো ওই মৃত মেয়েটা তোমার কাছে বেশি জরুরি না তোমার নাতির জীবন বাঁচানো? ভাস্কর অনেক চিন্তা ভাবনা করে ওই ব্যক্তির কথা রাজি হয়ে যায়। ভাস্কর এস্তারের ঘরে গিয়ে দেখে এস্তার ফ্লোরের মধ্যে শুয়ে আছে। শরীরে প্রচণ্ড জ্বর, বেশ কিছুদিন যাবৎ খাওয়া দাওয়া ঠিকমতো করেনি, শরীরটা দুর্বল হয়ে গেছে। তাই ভাস্কর এস্তারের জন্য গ্লুকোজ আনতে চায়, আর ওই গ্লুকোজের মধ্যে একটি মেডিসিন মিশিয়ে দিয়ে এস্তারকে খাইয়ে দেয়। আর এরপর এস্তারের ঘরে এসে দেখে এস্তার কোথাও যাওয়ার চেষ্টা করছে, তবে বাড়ির সামনে যেতে মাথা ঘুরিয়ে পড়ে যায়। এই জন্য ভাস্কর দ্রুত এস্তারকে হসপিটালে নিয়ে যায়, এমনকি হসপিটালে অ্যাডমিট করে একটি কাজের কথা বলে সেখান থেকে বাড়িতে ফিরে আসে। মূলত এস্তারকে বাড়ি থেকে সরানোর জন্যই ভাস্কর এই প্ল্যানটি করল। ভাস্কর তার স্কুটি নিয়ে হসপিটালে এলেও অন্য একজনের বাইকে করে লিফট নিয়ে মেইন রোডের কাছে গিয়ে একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে একটি কার ভাড়া নেয় এবং দূরে কোনো একটি জায়গায় রেখে হসপিটাল থেকে নিজের স্কুটি নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর মার্সির বডিটিকে ফ্রিজ থেকে বের করে বড় একটি লাগেজের মধ্যে নিয়ে স্কুটিতে তুলে বের হয়ে যায়। তবে যাওয়ার সময় রঘুর সাথে দেখা হয়। রঘু মূলত শহরের দিকে যাচ্ছে, তাই ভাস্করকে বলে আমাকে আপনি মেইন রোডে নামিয়ে দিন। যদিও ভাস্কর একটু ইতস্তত বোধ করছিল, তারপর রঘুর চোরাচুরিতে রঘুকে নিতে বাধ্য হয়। যাওয়ার সময় রঘু মার্সির বিষয়ে অনেক কিছু জানতে চাচ্ছিল, যে মার্সির কোনো তথ্য পাওয়া গেল, পুলিশ কি বলছে। ভাস্কর রঘুর সাথে ক্যাজুয়ালি কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ করে টিকটিক করে শব্দ হতে শুরু করে।
রঘুর তখন কিছু একটা মনে পড়ে। রঘুর সাথে সাথে ভাস্করকে স্কুটি থামাতে বলে। রঘু আশেপাশে খুঁজে দেখার চেষ্টা করছিল যে শব্দটা কোত্থেকে আসছে। রঘুর কথা, এটা তো মার্সির হাতের ঘড়ির শব্দ, যে ঘড়িটা মার্সি সবসময় পরে থাকতো। মানে গত জন্মদিনে ভাস্কর যে ঘড়িটা গিফট করেছিল সেই ঘড়ির অ্যালার্মের শব্দ। মূলত ওই শব্দটা মার্সির হাতে থেকে আসছে, কারণ মার্সির হাতে এখনও ওই ঘড়িটি পরা। ভাস্কর বুঝতে পারছিল না কিভাবে সে রঘুকে বোঝাবে। তবে তখনই ভাস্কর রঘুকে ডেকে বলে, আসলে ব্যাগের মধ্যে আমার ওয়াইফ এবং রাহুলের পোশাক আছে, তো রাহুলের ঘড়িও আছে, ওই ঘড়ি থেকে শব্দ আসছে। এরপর ভাস্কর রঘুকে মেইন রোডে নামিয়ে দিয়ে যেখানে কার রেখে এসেছিল সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আবার গৌতমের ডিএসপির আত্মীয়দের নিয়ে এখানে একটি রেস্টুরেন্টে এসেছিল। গৌতমও দেখতে পায় ভাস্কর একটি ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে। গৌতম সাথে সাথে তার এক বন্ধুকে কল করে আর তার থেকে কিছু জিনিসপত্র নিয়ে দ্রুত ভাস্করের বাড়িতে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পাই গৌতম মূলত কিছু ফরেন্সিক কিট নিয়ে এসেছে, যেগুলো দিয়ে এভিডেন্স কালেক্ট করা হয়। গৌতম সেই কিটগুলোর মাধ্যমে ওই জায়গায় লেগে থাকা ব্লাড স্যাম্পল কালেক্ট করে নিয়ে যায়। সাথে ঘরের মধ্যে স্প্রে করে বুঝতে পারে ঘরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ লেগে আছে। তার মানে গৌতম যেমনটা ধারণা করেছে সেটাই সত্যি। এদিকে ভাস্করকে দেখা যায় মার্সির বডিটিকে কারের পিছে নিয়ে কোথাও যাচ্ছে। ভাস্কর ওই ব্যক্তির নির্দেশনা মোতাবেক কোনো একটি জঙ্গলের মধ্যে চলে যায়, যেখানে ওই ব্যক্তি আগে থেকে একটি চিতা সাজিয়ে রেখেছিল। লোকটি ভাস্করকে মার্সির বডিটি চিতার উপরে রেখে ভিডিও কলের মাধ্যমে দেখাতে বলে। মানে ভাস্কর সত্যিই মার্সির বডিটি পোড়াচ্ছে কিনা তার প্রমাণ নেয়ার জন্য। কথা মতো ভাস্কর ভিডিও কলের মাধ্যমে তাকে দেখানোর পর পুরো বডিতে পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে দেয়। আর এরপর বাড়িতে ফিরে দেখে জানালা ফাঁকা দিয়ে টাকার বান্ডেল ঘরের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়েছে। ভাস্কর সেই টাকাগুলো নিয়ে পরবর্তী দিন সকালে হসপিটালে গিয়ে রাহুলের অপারেশন করায়। অপারেশন শেষে ডক্টরও জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে, কিছু সময়ের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে, দুশ্চিন্তার কোনো কারণই নেই। আবার এদিকে গৌতমকে দেখা যায় গতরাতে ভাস্করের ঘর থেকে যা স্যাম্পল কালেক্ট করে এনেছে তার সাথে কায়েলের জ্যামিতি বক্সের মধ্যে মার্সির যে পেন্সিলটা ছিল, মানে কায়েল যে পেন্সিলের কথা বলেছিল যে মার্সি সবসময় পেন্সিলটি মুখের মধ্যে দিয়ে রাখত, সেই পেন্সিলটিতে অবশ্যই মার্সির ডিএনএ স্যাম্পল আছে। তাই ওই ব্লাড স্যাম্পল আর পেন্সিলে থাকা ডিএনএ স্যাম্পল তার ফরেন্সিক এক্সপার্ট বন্ধুর কাছে দিয়ে দেয়। এদিকে গৌতম যেমনটা বলেছিল কায়েল সেটা বিশ্বাস করতে চাচ্ছে না। তাই কায়েলকে বোঝাতে গৌতমের স্ত্রী কায়েলকে নিয়ে ডিওএসপির বাড়িতে চলে আসে। আর গৌতমও ডিওএসপির বাড়িতে আসা মাত্রই ডিওএসপি গৌতমকে বিভিন্ন কথা শোনাতে শুরু করে। মানে গত রাতে গৌতম ডিওএসপিদের ওই রেস্টুরেন্টে রেখেই তার নিজের কাছে বের হয়ে গিয়েছিল। অবশ্য গৌতম বোঝানোর চেষ্টা করে, আমি মার্সির কেস নিয়ে একটু কাজ করছিলাম, কিন্তু ডিওএসপির কথা, এই কেস তো তোমার কাছে না, তোমার কাজ যেটা সেটা তুমি করবে। এমনকি এটাও বলে ওই সময় যে ভুলটা সে করেছিল তার জন্য তার চাকরি চলে যেতে পারত, শুধুমাত্র ডিওএসপির সুপারিশেই গৌতমের চাকরিটা যায়নি। ডিওএসপি সুপারিশ করে তার চাকরিটা বাঁচিয়ে নিজের ড্রাইভার হিসেবে রেখে দিয়েছে। মূলত আগে যে আমরা ঘটনার কথা জেনেছিলাম, ওই সময় রেপ ভিকটিম অঞ্জনাকে প্রোটেকশন দিয়ে কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল গৌতমকে। কিন্তু গৌতম পরবর্তী দিন যখন অটোতে করে তাকে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে একটি ট্রাক এসে পিছের থেকে আঘাত করে। গৌতম ভাগ্যক্রমে বেঁচে গেলেও অঞ্জনা সেখানে মারা গিয়েছিল। যদিও ডিএসপি বলছে ওই সময় গৌতম যে ভুলটি করেছিল, যে কাজে সে ব্যর্থ হয়েছিল সেজন্য তার চাকরি চলে যেত, সেই সুপারিশ করে চাকরি বাঁচিয়েছে। কিন্তু সত্যিটা হচ্ছে ওই সময় তারা ভালো করে জানতো তাদের শহরের প্রভাবশালী এমএলএ লোক এই কাজের সাথে জড়িত ছিল। তারা যে কোনোভাবে ওই মেয়েকে কোর্টে যেতে আটকাবে, কিন্তু কোর্ট থেকে যেহেতু প্রোটেকশন দিতে বলা হয়েছে, যে কোনোভাবে তাদেরকে প্রোটেকশন দিতে হবে। কিন্তু নিজেদের পিঠ বাঁচাতেই ওই সময় তারা গৌতমকে দায়িত্বটা দিয়েছিল, যাতে গৌতমের সাথে কিছু একটা হলে তারা নিজেরা বেঁচে যেতে পারে। মানে গৌতমের আজকের এই পরিণতির পিছনে ডিওএসপি নিজেই দায়ী। আর এখন গৌতমকে দায়ী করছে। সে গৌতমকে এটাও বলে দেয়, তুমি যত এসপি অফিসে তোমার বদলির আবেদন দাও না কেন, আমিও দেখে নেব কীভাবে তোমার বদলি হয়। আজকের পর থেকে তুমি আর আমার সামনে আসবে না বলে সে গৌতমকে বাড়ি থেকে বের করে দেয়। আর গৌতম বাড়ি থেকে বের হওয়ার সময় লক্ষ্য করে তার স্ত্রী কায়েলকে নিয়ে দাঁড়িয়ে আছে। কায়েলও আজ তার বাবার চাকরির বাস্তবতা সম্পর্কে জানতে পারল। সিন চলে হসপিটালে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফেরার কথা থাকলেও কয়েক ঘন্টা পার হয়ে গেছে, এখনও পর্যন্ত রাহুলের জ্ঞান ফেরেনি। এই জন্য ভাস্কররাও উদ্বিগ্ন হয়ে আছে। তবে ডক্টররা জানায় স্বাভাবিকভাবে তো জ্ঞান ফিরে যাওয়ার কথা, ও সকল স্ক্যান রিপোর্টও ঠিক আছে, কেন যে জ্ঞান ফিরছে না আমরা বলতে পারছি না। একসময় তারা এটাও জানায় অ্যাকচুয়ালি ও এখন কোমাতে আছে। ভাস্করের কথা আপনাদের কথা বিশ্বাস করে আমি অপারেশন করিয়েছি, আপনারা বললেন অপারেশন সাকসেসফুল হয়েছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে, তারপরও কেন এমনটা হচ্ছে? ভাস্কর বিষয়টা মেনে নিতে পারছে না। কিন্তু ডক্টররা বা কী করবে, তাদের ভাষায় সব কিছু ঠিকঠাকই আছে। কিন্তু ভাস্কর এমনটা কিছুতেই মেনে নিতে পারছে না, কারণ তাদের জন্য নাতি সব কিছু, আর ওই নাতির জীবন বাঁচাতেই ভাস্কর এত কিছু করল।
এদিকে পরবর্তী দিন জঙ্গলের মধ্যে গাছ কাটতে গিয়ে এক ব্যক্তি পোড়া কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পাওয়া মাত্র পুলিশ এবং ফরেন্সিক টিম গিয়ে সেখানে থাকা সকল আলামত সংগ্রহের কাজ শুরু করে। আবার জানতে পেরে ইস্তারও সেখানে চলে এসেছে। স্কেলেটনের সাইজ দেখে ফরেন্সিক টিমের সদস্যরা ধারণা করছে এটা 10 থেকে 12 বছরের বাচ্চার হবে। আবার এই খবর সাথে সাথে বিভিন্ন নিউজ চ্যানেলও ছড়িয়ে পড়ে। হসপিটালের লবিতে বসে ভাস্কর আর আনন্দীও জানতে পারে জঙ্গলের মধ্যে 10 থেকে 12 বছর বয়সী কারোর কঙ্কাল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গত রাতে হয়তো বা কেউ সেখানে পুড়িয়েছে। আনন্দী স্পষ্টই বুঝতে পারে এটা ভাস্করের কাজ। ভাস্কর আনন্দীকে ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় কাজটা সেই করেছে। তবে এদিকে এটা জানার পর ইস্তার শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এই কঙ্কালটা যেন কোনো মতে মার্সির না হয়। সে এখনও আশাবেদে আছে মার্সি বেঁচে আছে, কোনো এক সময় তার কাছে ফিরে আসবে। আবার গতদিনের ঘটনায় গৌতমের স্ত্রী গৌতমকে বলে আসলে আমি ওকে সত্যিটা জানানোর জন্য সেখানে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না এখানে এমন কিছু ঘটবে। তারপর তার কথা, তুমি তো চাকরি করো, উনি কিভাবে তোমার সাথে এত খারাপ আচরণ করতে পারে। গৌতমের কথা, আমার গ্রেড তার থেকে কম, আর সকল সিনিয়রেরই জুনিয়রকে যে কোনো কিছু বলার অধিকার আছে, এজন্যই তারা করে। এটাই সরকারি চাকরির একটা বাস্তবতা। সিন চলে যায় রাতে। অপারেশন ঠিকঠাক হওয়ার পরও রাহুলের এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি। ভাস্কর ধারণা করছে তাদের পাপের ফল হয়তোবা রাহুলকে ভোগ করতে হচ্ছে, মানে যে কাজটা সে করেছে সেজন্য হয়তো রাহুলের জ্ঞান ফিরেনি। তবে এর মধ্যে ভাস্কর লক্ষ্য করে ইস্তার ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছে। সাথে সাথে ভাস্কর ইস্তারকে টেনে ধরে। ভাস্করের কথা, তুমি এটা কী করতে যাচ্ছ? ইস্তার বলে, আমি কী জন্য বাঁচব? একজন ভালো স্ত্রী হতে পারিনি, শেষ পর্যন্ত একজন ভালো মা হতে পারলাম না। সবাই বলা বলি করছে ওই কঙ্কাল নাকি মার্সির কঙ্কাল। আপনি তো শেষবার ওকে দেখেছিলেন তাই না, বলুন? ভাস্কর সব কিছু শুনছে, কিন্তু ভাস্কর ইস্তারকে কিছুই বলতে পারছে না। ভিতরে ভিতরে ধুকে ধুকে মরছে। পরবর্তী দিন হসপিটালে গেলে ডক্টর জানায় রাহুলের সব স্ক্যান রিপোর্ট পজিটিভ, ওর কোনো সমস্যা নেই। আপনার চাইলে ওকে হসপিটাল না রেখে বাড়িতে নিয়ে যেতে পারেন। এই জন্য ভাস্কর রাহুলকে বাড়িতে নিয়ে যায়। আর রাহুলকে আনার খবর পেয়ে ইস্তারও রাহুলকে দেখতে এসে ভাস্করকে তার জমানো কিছু টাকা দিয়ে বলে, বাবা এই টাকাগুলো আমি মার্সির জন্য জমিয়ে রেখেছিলাম। আমার কাছে মার্সি আর রাহুল দুজনই সমান। মার্সির তো আর কোনো কাজে আসবে না, অন্তত রাহুলের তো কাজে আসুক। যদিও ভাস্কর নিতে চাচ্ছিল না, তারপরও মার্সি তাদেরকে বোঝায়, আমি তো সবসময় আপনাদেরকে বাবা মায়ের চোখেই দেখেছি, মেয়ে মনে করেই নিন। আবার এটাও জানায় রাহুল যখন অসুস্থ ছিল মার্সি রাহুলের জন্য চার্চে মানত করেছিল। মার্সি চেয়েছিল রাহুল যেন দ্রুত সুস্থ হয়ে যায়। বলে ইফতার চলে যায়। কিন্তু ভাস্কর কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না। শেষ পর্যন্ত নিজেকে শাস্তি দেওয়ার চেষ্টাও করছে। এভাবে একদিন কেটে যায়। ইস্তার এখনও মার্সির পথ চেয়ে বসে আছে। ভাস্কর কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না। এই জন্য ভাস্কর আনন্দকে বলে, গতকাল ইস্তার যখন আমাকে টাকাটা দিল, মনে হচ্ছিল ও আমার কাছে জানতে চাইছে আমি কেন ওর মেয়ের সাথে এমনটা করেছি। মনে হচ্ছিল ওর টাকার বিনিময়ে মেয়েকে ফিরে চাইছে। এখানে আমি এক মুহূর্ত আর থাকতে পারবো না। ভাস্কর তাই তাদের নতুন বাড়িতে শিফট করতে চায়। আনন্দের কথা, বাড়ির কাজ তো এখনও শেষ হয়নি। কিন্তু ভাস্কর বলে, আপাতত থাকার মতো ব্যবস্থা আমি করে নিব, 3-4 দিনের মতো সব ব্যবস্থা হয়ে যাবে, তারপর আমরা চলে যাব। ভাস্কর এখন প্রতিনিয়ত মনে হচ্ছে একদিকে তার মেয়ে তার নাতনি রাহুলকে বাঁচানোর কথা বলছে, আবার অন্যদিকে ইস্তার তার মেয়ে মার্সির কথা বলছে। সে এখন কাকে বাঁচাবে, কার কথা চিন্তা করবে, এসব ভেবে ভেবে সে রাতের ঘুমটা পর্যন্ত ঘুমাতে পারছে না। সিন চলে পরবর্তী দিন। ডিএসপি গৌতমের উপর রাগ করে গৌতমকে বের করে দেয়। গৌতম আজ ইউনিফর্মে না এসে সিভিলে থানায় এসেছে। ঠিক তখনই গৌতমের ফরেন্সিক এক্সপার্ট বন্ধু কল করে জানায় গৌতম যে ডিএনএ স্যাম্পল তাকে দিয়েছিল দুটোই ম্যাচ করে গেছে। ঠিক তখনই গৌতম লক্ষ্য করে ভাস্কর থানার দিকে যাচ্ছে। এই জন্য গৌতম ভাস্করের কাছে জানতে চায়, আপনি কোথায় যাচ্ছেন? ভাস্কর বলে, আমি মার্সির বিষয়ে স্টেটমেন্ট দিতে যাচ্ছি। গৌতমের কথা, এখন আপনি কোন মিথ্যা কথা বলতে যাচ্ছেন? ভাস্কর বলে, মার্সি নিখোঁজ হয়নি, শুধুমাত্র আমিই জানি ও মারা গেছে। আমার তার অনেক বড় ভুল হয়ে গেছে, তাই আমি সত্যিটা বলে প্রায়শ্চিত্ত করতে চাই। গৌতম ভাস্করকে একটু পাশে নিয়ে সত্যিটা জানতে চায়। আর এরপর ভাস্কর শুরু থেকে সব কিছু খুলে বলে। ভাস্করের কথা, ওই বাচ্চা মেয়েটার সাথে যেই কাজটি করেছে সে কে সেটা পর্যন্ত আমি এখনো জানতে পারিনি। এটা শুনে গৌতমের সেই অঞ্জনার কথা মনে পড়ে, কারণ অঞ্জনাও তার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করার জন্য কোর্টে যেতে চেয়েছিল, কিন্তু পথে তার মৃত্যু হয়েছে। দুইটি বিষয়ে একটি সিমিলারিটি আছে, দুজনই এখন ভুক্তভোগী। মানে একদিকে গৌতম যেমন ভুক্তভোগী, ভাস্করও তেমন। কিন্তু বাস্তবতা কি সেটা গৌতম ভালো করেই জানে। ভাস্কর যেমন আজ সত্যিটা বলতে এসেছে, ওই সময় গৌতমও সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু ডিএসপি গৌতমকে নিষেধ করে। তারপরও গৌতম কিছুতে তাদের কথা রাজি না হয়ে সত্যিটা প্রকাশ করতে চেয়েছিল, যে জন্য গৌতমকে এই শাস্তি দেওয়া হয়।
আর কেউ না জানলেও গৌতম ভালো করে জানে যে সত্যিটা বলার পরিণাম কি হতে পারে। তাই গৌতম ভাস্করকে বলে, আপনি কি মনে করছেন সত্যি বললে ও ন্যায় বিচার পাবে? ওরা তো শুধুমাত্র কেস বন্ধ করার জন্য কোনো একটা সুযোগ খুঁজছে। আপনাকে বলির বকরা বানিয়ে ওরা কেস বন্ধ করে দিবে। আসল অপরাধী কোনোদিনও শাস্তি পাবে না। আপনি তো কোনো অপরাধ করেননি, আপনি শুধু এটা গোপন করার চেষ্টা করেছেন, এটাই আপনার সবথেকে বড় ভুল। গৌতমের কথা, ভবিষ্যতে কোনো মেয়ের সাথে যেন এমনটা না হয় সেজন্য আমাদের আগে ওই খুনিকে ধরতে হবে। তাই আপনি যদি মার্সিকে ন্যায় পাইয়ে দিতে চান তাহলে থানায় গিয়ে কোনো কিছু বলার প্রয়োজন নেই। গৌতম এটাও জানতে চায়, আপনার কি মনে হয় মার্সিকে কে খুন করতে পারে? ভাস্কর বলে, তা তো আমি বলতে পারবো না, তবে খুনি আমাকে কল করেছিল, তার সাথে আমার কথা হয়েছে। ভাস্কর ওই রাতে সকল ঘটনা খুলে বলে, সাথে এটাও বলে ওর ভয়েস শুনে আমার মনে হলো সেটা আসল ভয়েস না, কোনো একটি অ্যাপ থেকে প্রাইভেট কল এসেছিল। এই জন্য ওই নম্বরের ডিটেলস বের করতে গৌতম তার এক বন্ধুর সাথে কথা বলে। তবে সে 3টার সময় দেখা করতে বললে গৌতম ভাস্করকে বলে দেয় যে আপনি 3টার সময় সাথে দেখা করবেন। কথা মতো ভাস্কর বাড়িতে ফিরে আনন্দীকেও বিষয়টি জানায়। কিন্তু আনন্দের কথা, আপনি কেন এটা করতে যাচ্ছেন? এখন আপনাকে আমাদের সব থেকে বেশি জরুরি। এখন পর্যন্ত সুস্থ হয়নি, তাহলে আপনি কেন এসব করতে যাচ্ছেন? ভাস্করের কথা, আমি এসব নিজের জন্য করছি, মার্সির জন্য করছি। ভাস্কর আর গৌতমের বন্ধুর কাছেই যাচ্ছিল। তখন ভাস্কর গৌতমকে বলে, ওই দিন মার্সির বডিতে আমি স্পিরিটের গন্ধ পেয়েছিলাম। সার্জারিতে পরিষ্কার করতে যে স্পিরিট ব্যবহার করা হয় সেই স্পিরিট, সেটা পিওর অ্যালকোহল। কিছু মানুষ নেশা করতে সেটা খায়। আমার মনে হয় মার্সির সাথে যেটা এটা করেছে ওই ব্যক্তির স্পিরিট খাওয়ার অভ্যাস আছে। এরপর গৌতমের সেই বন্ধুর কাছে গেলে সে ওই নম্বরটির ডিটেলস বের করে দেখে এই নম্বরটি যে নামে রেজিস্টার করা আছে সেই মেয়েটির নাম প্রিন্সি মনোরঞ্জন, ঠিকানাও এই শহরেরই। আর অ্যাড্রেস ডিটেলস নিয়ে গৌতমরা সেখানে তথ্য নিতে গিয়ে জানতে পারে প্রিন্সি এই বাড়িতে 1 বছর পেইং গেস্ট হিসেবে ছিল। যখন সে ছিল তখন একজন স্টুডেন্ট হিসেবে থাকতো, তবে 2 বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এমনকি তারা এটাও জানায় ওই সময় প্রিন্সি বলেছিল যে প্রিন্সি কলেজের হোস্টেলে থাকবে, সেই জন্যই তাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তারা এটিআর কলেজের কথা বলে। এই জন্য গৌতমরা এটিআর কলেজের হোস্টেলের ওয়ার্ডেনের সাথে কথা বলে জানতে পারে প্রিন্সি এখানে থাকতো ঠিকই, তবে 3য় সেমিস্টার পর চলে গিয়েছিল। প্রিন্সির পরিবারে কেউ কখনো আসতো না, তবে প্রিন্সির একজন লোকাল গার্ডিয়ান ছিল যে মাঝে মধ্যে এখানে দেখা করতে আসতো। রেজিস্টারে তার নাম লেখা রয়েছে অ্যান্টন, আর সে ইরাকা পাটুতেই থাকে, মানে ভাস্করদের গ্রামেই। গৌতমের কথা, অ্যান্টন নামটি কোনো খ্রিস্টিয়ানের হবে, তাই গ্রামের খ্রিস্টিয়ান মানুষদের কাছে জিজ্ঞেস করলে হয়তো বা এই অ্যান্টনের সম্পর্কে জানা যাবে। আর খ্রিস্টিয়ান সম্প্রদায়ের লোকেদের সম্পর্কে সবথেকে বেশি জানে পাস্তুর, তাই তারা সোজা তাদের গ্রামের চার্চের পাস্তুরের সাথে দেখা করে। তারা পাস্তুরের অফিসে বসে যখনই পাস্তুরকে মূল ঘটনা খুলে বলবে, ঠিক তখনই এক মহিলা পাস্তুরের থেকে একটি সিগনেচার নিতে এলে গৌতম লক্ষ্য করে এই পাস্তুরের নামে অ্যান্টন, কারণ সে অ্যান্টন স্যামুয়েল নামে সিগনেচার করেছে। তার মানে যে অ্যান্টনের খোঁজে তারা এসেছে সে অন্য কেউ নয়, পাস্তুর নিজেই। এই জন্য গৌতম পাস্তুরকে এমনভাবে প্রশ্ন করছিল, পাস্তুর একসময় বলেই বসে যে আমার মনে হয় তোমরা অন্য কারোর সম্পর্কে তদন্ত করতে আসনি, আমার সম্পর্কে জানতে এসেছ। তবে গৌতমরা বলে এমন কিছু না। পাস্তুর বলে ঠিক আছে, যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারো। গৌতম তখন প্রিন্সির বিষয়ে জানতে চায়। গৌতম বলে প্রিন্সি এখন কোথায় আছে আমরা জানি না, ওর ফোন নম্বরও বন্ধ, কিন্তু আমার মনে হয় ওর নাম্বার কেউ মিসইউজ করছে। ঠিক তখনই পাস্তুরের ফোন একটি কল আসে। গৌতম লক্ষ্য করে পাস্তুরের ফোন তো উপরে, আর ফোন এসেছে পাস্তুরের অন্য একটি ফোনে, যেটা পাস্তুর ড্রয়ারের মধ্যে লুকিয়ে রেখেছে। তবে পাস্তুর গৌতমদের সামনে কল রিসিভ না করে সেটা কেটে দেয়, এমনকি বলে যে এই ফোনটি সে চার্চের কাজে ব্যবহার করে। আর এতে করে গৌতমের বেশ সন্দেহ হয়। আর প্রিন্সির বিষয় পাস্তুর জানায় প্রিন্সির বাবা মার সাথে প্রিন্সির ভালো সম্পর্ক ছিল না, যে জন্য প্রিন্সি মিশনারি সাপোর্টে পড়াশোনা করত, মাঝে মধ্যে চার্চেও আসত। এই জন্য পাস্তুর যখনই সুযোগ পেত প্রিন্সির সাথে দেখা করতে যেত, এছাড়া তেমন কিছু জানে না। গৌতম জানতে চায় প্রিন্সি এখন কোথায় আছে। পাস্তুর জানায় ও আর বেঁচে নেই, 2 বছর আগে ওর মৃত্যু হয়েছে। কলেজে থাকাকালীন অবস্থায় কোন এক আত্মীয়র গ্রামের উৎসবে গিয়েছিল। ওই রাতে শহরে ফিরে আসার কথা ছিল। 4-5 দিন পর আমরা জানতে পারি ও মিসিং। এরপর গৌতমরা চলে যাচ্ছিল, তবে যাওয়ার সময় ভাস্কর লক্ষ্য করে পাশের সেলফের মধ্যে স্পিরিট রাখা। মার্সির বডিতে সেই স্পিরিটের গন্ধ পেয়েছিল, আর এখানে স্পিরিট রাখা। তার মানে এটা স্পষ্ট প্রমাণ হচ্ছে এই পাস্তুর অ্যান্টনি হয়তো বা মার্সিকে খুন করেছে। সাথে সাথে গৌতম পাস্তুরের গলা চেপে ধরে এবং জানতে চায় সত্যিটা বল, তুই মেয়েদের সাথে কি করেছিস। তবে পাস্তুর বলে আসলে কয়েকদিন যাবৎ আমার রাতে ঘুম হচ্ছিল না, এই জন্যই আমার এক ভক্ত আমাকে এগুলো দিয়েছে। ভাস্করও বলে মার্সি যেদিন গায়েব হয়েছে তুই সেদিন মার্সির বাড়িতে গিয়েছিলি। পাস্তুরের কথা, ওই দিন তো আমি চার্চেই ছিলাম, সবার সামনে, যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আবার পাশে অ্যান্টনির সাথে একটি গ্রুপ ফটোতে প্রিন্সিকেও দেখা যাচ্ছে।
সেই ব্যাপারে সে জানায় যে প্রতি বছরই ইংস্টারদের সাথে আমি ফটো তুলি, এটাও তেমনই একটি। ভাস্কর জানতে চায় এই স্পিরিটের বোতল আপনি কোথায় পেয়েছেন? এই শহরে আপনি ব্যতীত আর কেউ কি এই স্পিরিট খায়? পাঁচশো তখন মার্সির টিউশন টিচার রঘুর কথা বলে যে রঘুই তাকে এই স্পিরিটের বোতল সাপ্লাই দিত। এমনকি এটাও জানায় মার্সি যেদিন নিখোঁজ হয়েছিল ওই দিন রাত 8:30টার দিকে সে যখন বাইরে দাঁড়িয়ে স্পিরিট নিচ্ছিল ঠিক তখনই সে রঘুকে মার্সিদের বাড়ির দিক থেকে দৌড়ে পালাতে দেখেছে। কিন্তু এতদিন পর্যন্ত সে রঘুর কথা বলেনি, কারণ রঘুর কথা সে যদি বলে দেয় তাহলে তার স্পিরিট নেওয়ার বিষয় হয়তো বা সবাই জেনে যাবে। এই ভয়ে সে কারো কাছে এটা স্বীকার করেনি। আর এরপরই পুলিশ রঘুকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করে। এমনকি রঘুর ফোনের মধ্যে মার্সির বেশ কিছু ফটো পাওয়া যায়, যেগুলো দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে মার্সি যখন এখানে ছিল তখন মার্সির অগোচরেই রঘু এই ফটোগুলো নিয়েছিল। সিন চর্চার পরবর্তী দিন গ্রামের লোকজন থানার সামনে দাঁড়িয়ে প্রোটেস্ট করছে। তারা যে কোনো মূল্যে রঘুকে চাচ্ছে, মানে তারা নিজেরাই রঘুকে শাস্তি দিবে। এর মধ্যে ডিওএসপি এসে পড়ে। ইন্সপেক্টর জানায় রঘু সব স্বীকার করেছে, ওর বিরুদ্ধে সকল তথ্য প্রমাণও আছে। তাই ডিওএসপি রঘুকে আগামীকালই কোর্টে পেশ করতে বলে। সাথে ভিকটিম মেয়েদের বাবা মাকেও ডেকে বলা হয় যে রঘু তার অপরাধ স্বীকার করেছে, কিন্তু কিভাবে অপরাধ করেছে সেটা এখনো পর্যন্ত জানায়নি। তাই আপাতত সবাইকে শান্ত হয়ে বাড়িতে ফিরে যেতে বলে। এই জন্য এলাকার লোকজন রঘুর যে বাড়িতে থাকতো সেখানে ভাঙচুর করে। এর আগে যে মেয়েটা নিখোঁজ হয়েছিল ওই সময় ওই মেয়েটা যে স্কুলে পড়তো রঘু ওই স্কুলে ম্যাথ টিচার হিসেবে চাকরি করত। আর ওই মেয়েটা নিখোঁজ হওয়ার ওই বছরই রঘু চাকরিও ছেড়ে দিয়েছিল। আবার এখন মার্সির কেসেও সে গ্রেপ্তার হয়েছে। তাই সবগুলো কেসে এখন রঘুর উপরই যাত। তাই যে গ্রামের মানুষেরা এতদিন পর্যন্ত রঘুকে ভালো মানুষ মনে করেছিল তারা এখন বুঝতে পারছে রঘু গোপনে কি করেছে। তবে যে যাই বলুক না কেন ইস্তার এখনও বলছে মার্সির কিছু হয়নি, ও ফিরে আসবে। যে জন্য আনন্দী ভাস্করকে বলে স্তর এখনও পর্যন্ত বিশ্বাস করছে মার্সি ফিরে আসবে। এরপরে ভাস্কররা এই বাড়ি থেকে সকল জিনিসপত্র নিয়ে তাদের নতুন বাড়িতে শিফট করে। যাওয়ার সময় মার্সি বলছিল তোমরা দুজনে আমাকে একা ফেলে চলে যাচ্ছ। ভাস্কর তখন বোঝায় রাহুলকে রেগুলার চেক আপ করাতে নেয়ার জন্য দোতলা থেকে সমস্যা হয়, এর জন্য আমরা ওখানে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি তো কাছেই, আমরা মাঝে মধ্যে আসব। অন্যদিকে গৌতমের সহযোগিতায় কিন্তু রঘু ধরা পড়েছে। তাই গৌতম ভাবছে ডিওএসপি এটা জানতে পারলে ডিওএসপি তার উপর যে রেগে আছে সেটা হয়তো বা কমে যাবে, মানে সে আবার আগের মতো কাজ করতে পারবে। তবে এখনো পর্যন্ত ডিএসপি জানে কিনা সেটা কনফার্ম করতে গৌতম থানায় যায়। আর জানতে পারে ইন্সপেক্টর এখনো কথা বলেনি, তবে বলবে। গৌতম থানায় যেহেতু এসে পড়েছে তাই গৌতম রঘুর সাথে দেখা করে এবং রঘুর কাছে জানতে চায় ওই মেয়েদের সাথে কেন তুই এটা করেছিস। আবার এদিকে ইস্তারও ভাস্করের সাথে দেখা করে এবং বলে আমি একটা ভুল করে ফেলেছি, কীভাবে বলবো বুঝতে পারছি না। ওই রাতে আমি মার্সিকে চার্চে যেতে বলিনি, পুলিশকে আমি মিথ্যা বলেছিলাম। একদিকে ইস্তার ভাস্করকে আর অন্যদিকে রঘু গৌতমকে আসল সত্যিটা খুলে বলে। আর এরপরে আমরা জানতে পারি দুজনই যখন একসাথে পড়াশোনা করত তখন থেকে একে অন্যকে ভালোবাসত। কিন্তু ইস্তার জানতো যে ইস্তারের পরিবার কখনোই রঘুর সাথে সম্পর্ক মেনে নেবে না, তাই বাড়ি থেকে পালিয়ে গিয়ে তারা বিয়ে করে সংসার শুরু করেছিল। কিন্তু ইস্তারের বাবা জানতে পেরে তার লোকজন নিয়ে সেখান থেকে রঘুকে মেরে ইস্তারকে নিয়ে এসে জোরপূর্বক নেশাগ্রস্ত সোলোমনের কাছে বিয়ে দিয়েছিল। সোলোমন প্রতিনিয়ত নেশা করে এসে ইস্তারের উপর অত্যাচার করত। ইস্তারও একসময় সহ্য করতে না পেরে নিজের জীবন পর্যন্ত দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু এরপরই ইস্তার বুঝতে পারে সে প্রেগনেন্ট। এই জন্য যত কষ্ট হোক না কেন ওই বাচ্চার জন্য ইস্তার বাঁচার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে একদিন সোলোমন অনেক বেশি ড্রিঙ্ক করে অসুস্থ হয়ে পড়ে থাকায় সোলোমনকে হসপিটালে নিতে হয়। আর তখনই সোলোমনের টেস্ট রিপোর্ট আসলে ইস্তার জানতে পারে সোলোমন কখনোই বাবা হতে পারবে না। আর এতে করে ইস্তারও বুঝতে পারে তার পেটের বাচ্চা সোলোমনের নয়। এদিকে রঘু এ বিষয়টা ভালো করে জানে। তাই রঘুও গৌতমকে বলে স্যার মার্সি তো আমার নিজের মেয়ে, আমার নিজের মেয়ের সাথে আমি এটা কিভাবে করতে পারি। মূলত ইস্তার ওই দিন জানার পর পুরো বিষয়টা নিজের মতো গোপন রেখেছে। সে কখনোই বলতে চায়নি তার পেটে রঘুর বাচ্চা। তবে কয়েক বছর পর ইস্তারের রঘুর সাথে দেখা হয়ে যায়। ওই সময় মার্সিও বেশ বড় হয়ে গেছে। ওই সময় ইস্তার রঘুর থেকে সবকিছু গোপন করে। তবে ইস্তার জানে না রঘু কিভাবে যেন সত্যিটা জানতে পেরেছিল। এই জন্য রঘু ইস্তারকে বলেছিল চলো আমরা এখান থেকে দূরে কোথাও গিয়ে নতুন করে সংসার শুরু করি। কিন্তু ইস্তার রঘুর কথা রাজি হয়নি। ওই সময় রঘুকে ছেড়ে এসে ইস্তার যে ভুলটা করেছিল এখন সোলোমনকে ছেড়ে গিয়ে সেই ভুলটা সে করতে চাচ্ছে না। আবার মার্সি যে রঘুর সন্তান সেটা মার্সি স্বীকৃতি দিতে চাচ্ছিল না। কিন্তু রঘুর কথা মার্সি আমার নিজের সন্তান জানার পর আমি কিভাবে ওদের ছেড়ে যেতে পারি। তাই রঘু এই গ্রামে শিক্ষকতা শুরু করে। এই জন্যই মার্সি যখন তার কাছে পড়তে আসতো মার্সি নিজের মেয়ে বলে রঘু সবসময় নিজের কাছে রেখে মার্সিকে আদর করার চেষ্টা করত। মার্সির গোপনে ফটো তুলে রাখত।
রঘু অনেকবার চেয়েছিল মার্সিকে সত্যিটা বলে দিবে, কিন্তু কখনো বলতে সাহস হয়নি। আবার এর মধ্যে একদিন ইস্তার রঘুকে তার টিউশনের বেতন দিতে আসে। রঘুর কথা, নিজের মেয়ের থেকে আমি টিউশনের ফি নিব? ইস্তার স্পষ্ট বলে দেয়, যদি তুমি ফি নাও তবেই মার্সি তোমার কাছে পড়তে আসবে, নয়তো পড়তে আসবে না। আর ওই দিন ইস্তার আর রঘুর মধ্যে যখন এসব নিয়ে কথা চলছিল, বাইরে দাঁড়িয়ে মার্সি সত্যিটা জেনে গিয়েছিল যে মার্সি সোলোমানের সন্তান নয়, রঘুর সন্তান। এরপর থেকেই মার্সি সেই টিউশনে যাওয়া বন্ধ করে দেয়। মার্সি কেমন যেন একটু চুপচাপ হয়ে যায়। ইস্তারও মার্সিকে কিভাবে বোঝাবে কিছুই বুঝতে পারছিল না। মার্সি ইস্তার থেকে একটু দূরত্ব বজায় রাখতে শুরু করে। আর এভাবে কয়েকদিন যাওয়ার পর ঠিক উৎসবের রাতে ইস্তার যখন মার্সিকে সবকিছু বোঝানোর চেষ্টা করছিল, তখন মার্সি একসময় বলেই বসে, আমি এতদিন ভাবতাম আমার বাবাই খারাপ, এখন তো দেখছি তুমি আমার বাবার থেকে বেশি খারাপ। এটা শোনার পরই ইস্তার আর কোনো কথার জবাব না দিয়েই সোজা চার্চে চলে গিয়েছিল। তবে চার্চের বাইরে রঘু ইস্তারের সাথে দেখা করে ইস্তারকে বোঝাচ্ছিল যে দরকার হলে মার্সির সাথে আমি কথা বলছি, তোমাকে কিছু করতে হবে না, আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাব। কিন্তু ইস্তারের কথা, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি আমাদের জীবন থেকে সরে যাও। এই ছিল ওই রাতের ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, রঘু কেন দোষ স্বীকার করে নিল? মূলত গত রাতে রঘু পুলিশকে সব সত্যটা খুলে বলেছে। তার সাথে রঘু এটাও জানায়, ওই রাতে এস্তারের সাথে চার্চের বাইরে যখন কথা হয়েছিল, রঘু ভালো করে জানতো এস্তার কখনোই তার কথা রাজি হবে না। তাই রঘু নিজে মার্সির সাথে কথা বলে মার্সিকে বোঝানোর জন্য এস্তারদের বাড়িতে গিয়েছিল। তবে রঘু যখন গিয়েছিল তখন সোলোমান ভাস্করের ঘরের সামনে দাঁড়িয়ে কান্না করছে। আর সোলোমান রঘুকে দেখতে পেয়েই সোলোমান ভাবছিল রঘুর জন্য এত কিছু হয়েছে। সোলোমান রঘুকে মারারও চেষ্টা করছিল। আর দুজনের হাতাহাতির মধ্যে এক পর্যায়ে সোলোমান পা পিছলে উপর থেকে নিচে পড়ে মারা যায়। আর সাথে সাথে রঘু সেখান থেকে পালিয়ে আসে। পুলিশ এই সকল কথা জানার পর পুলিশ ধরে নিচ্ছিল রঘু আর এস্তারের যেহেতু আগে থেকে সম্পর্ক ছিল, তাই তারা দুজন প্ল্যান করেই মার্সি এবং সোলোমানকে খুন করেছে, যাতে এরপর তারা দূরে কোথাও গিয়ে নিজেদের মতো করে জীবনযাপন করতে পারে। রঘুও বুঝতে পারছিল পুলিশ দুজনকে এখন দোষী সাব্যস্ত করতে যাচ্ছে। তাই রঘু এস্তারকে বাঁচানোর জন্যই শুধুমাত্র মার্সির নয়, এর আগেও যে দুটি মেয়ে নিখোঁজ হয়েছিল সেই দুটি মেয়ের নিখোঁজের দায়ভারও নিজের উপর নিয়ে নিয়েছে। সিন চল যাওয়ার পরবর্তী দিন গৌতম আর ভাস্কর দেখা করে দুজনের সাথে সবকিছু শেয়ার করে যে রঘু তো নির্দোষ, তার মানে অপরাধী এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর তার অপরাধের শাস্তি যদি অন্য কেউ পায় তাহলে তো সে অনায়াসে বেঁচে যাবে, আর তার সাহসটা বেড়ে যাবে, ভবিষ্যতে আরও মেয়েদেরকেও নিশানা বানাবে। তাই তার আগেই তাকে ধরতে হবে। গৌতম তখন ওই মেয়েদের মিসিংয়ের বিষয় নিয়ে শুরু থেকে এ পর্যন্ত সবকিছু আবারও রিমাইন্ড করতে শুরু করে যে কোন বিষয়টা তারা মিস করে গেছে। আর এভাবে বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর গৌতম কোনো একটি লিঙ্ক খুঁজে পায়। তবে গৌতম যেটা চিন্তা করছে সেটা সঠিক কিনা যাচাই করতে গৌতম সেই পাস্তুরের সাথে দেখা করে এবং জানতে চায়, সেদিন প্রিন্সির বিষয়ে বললেন যে ওর বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না, আসলে আপনি কি বোঝানোর চেষ্টা করছিলেন, আমাকে একটু খুলে বলুন। পাস্তুর বলে, যতটুকু আমি শুনেছিলাম প্রিন্সির মায়ের অন্য কারোর সাথে রিলেশন ছিল, এই জন্য ওর বাবা মায়ের মেয়েকে ছেড়ে চলে গিয়েছিল। সেই প্রিন্সির আসল বাবা ছিল না অন্য কেউ ছিল, এটা তো শুধুমাত্র প্রিন্সির মাই জানতো, এছাড়া আমি কিছু বলতে পারবো না। এরপর গৌতম সুবার বাড়িতে যায়। সুবার বাবা তখন বাড়িতে নেই। গৌতম সুবার মায়ের সাথে কথা বলে এক পর্যায়ে তার কাছেও জানতে চায়, সুবা কি আপনাদের দুজনের বায়োলজিক্যাল মেয়ে? এটা শোনা মাত্রই সুবার মা উত্তেজিত হয়ে গৌতমকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। আবার গৌতম বুঝতে পারছে যে এমন সিচুয়েশনে এটাই হওয়া স্বাভাবিক। তবে গৌতম যাওয়ার সময় শুধু তাকে বলে, আপনি বছরের পর বছর যাবৎ আপনার মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন, আপনি যদি ওর তথ্য পেতে চান তাহলে আমাকে সত্যিটা বলুন, আমি এখানে আপনাকে সাহায্য করতে এসেছি। সুবা যদি আপনাদের দুজনেরই বাচ্চা হয়ে থাকে তাহলে আমি এখান থেকে চলে যাব। তখন সুবার মা স্বীকার করে আসলে সুবার বাবা অন্য কেউ। আর এর দ্বারা গৌতম স্পষ্টই বুঝতে পারে যে কয়েকটি মেয়ে মিসিং হয়েছে সবগুলো মেয়েরই অন্য কারোর সাথে রিলেশন ছিল, আর তাদের বাবা অন্য কেউ ছিল। আর ঠিক তখনই এমন একটি নিউজ আসে যেটা তাদের একদম চমকে দেয়। জঙ্গলের মধ্যে যে লাশটি পাওয়া গিয়েছিল তার ডিএনএ টেস্ট করে দেখা গেছে সেটা মার্সির নয়। এখন কথা হচ্ছে, ওই দিন তো ভাস্কর সেখানে মার্সির বডিটি পুড়িয়ে এলো, তাহলে এখন কি করে মার্সির না হয়? এখানে আসে আসল তথ্য। মূলত ভাস্কর ওই রাতে মার্সির বডিটি জঙ্গলে নেওয়ার আগে তাদের হসপিটাল ল্যাবরেটরি থেকে মার্সির বয়সী কোনো একটি মেয়ে বাচ্চার কঙ্কাল খুঁজতে গিয়েছিল, কিন্তু সেখানে খুঁজে না পেয়ে কবরস্থান থেকে 10 বছরের একটি ছেলের কঙ্কাল তুলে মার্সির বডির সাথে ওই জঙ্গলে নিয়ে গিয়েছিল। এরপর সেই কিলারের কথা মতো ভিডিও কলে মার্সিকে চিতার ওপর দেখিয়ে আগুন দিলেও ভাস্কর মার্সির বডির উপরে জেল লাগিয়ে দেয় মার্সির বডিতে কোনো আগুনই লাগেনি। তাই কল কাটা মাত্রই ভাস্কর বডিটি সরিয়ে সেখানে কবরস্থান থেকে তুলে আনা 10 বছরের ওই ছেলের কঙ্কালগুলো রেখে এসেছিল। আর যদি প্রশ্ন আসে মার্সির বডি তাহলে কোথায় গেল,
আমি আগেও বলেছিলাম ভাস্কর তার মেডিকেল বিজনেসের জন্য একটি দোকান বানিয়েছিল, যারা কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও কোনো কিছু করা হয়নি। ভাস্কর সেখানে একটি ডিপ ফ্রিজ কিনে ওই দোকানে ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখেছে। আর এখন যেহেতু প্রমাণ হয়ে গেছে জঙ্গলে পাওয়া কঙ্কাল মার্সির নয়, তাই ভাস্কর এখন স্পষ্ট বুঝতে পারছে ওই কিলার নিশ্চয়ই তাকে মারতে আসবে, কারণ সে তো তার কথা মতো কাজ করেনি। আর বলতে বলতে সেই কিলারের কল এসেও যায়। কিলার ভাস্করকে বলে, তোমাকে আমি যেমনটা বলেছিলাম তুমি সেটা করনি, তাই এখন থেকে যা কিছু হবে তার জন্য তুমিই দায়ী থাকবে। তুমি শুধু দেখে যাও আমি কি করি। তার মানে ও এখন আরও একটি মেয়েকে কিডন্যাপ করতে যাচ্ছে। ভাস্কর বলছিল, আমার মনে হয় মার্সির বডিটিকে দিয়ে দেওয়া উচিত। কিন্তু গৌতমের কথা, মার্সির বডিটি শুধুমাত্র ওর বিরুদ্ধে একমাত্র এভিডেন্স আছে আমাদের কাছে। এটা দিয়ে দিলে আমরা কিছুতেই প্রমাণ করতে পারবো না। আর ওর কিডন্যাপ করার একটা প্যাটার্ন আছে, আমরা সেই প্যাটার্ন ফলো করলে অনায়াসে ধরতে পারি। আজ থিরোকাঞ্চারি এবং পাশের আল্লানুর গ্রামে, দুই গ্রামেই মেলা বসবে। এই জন্য গৌতমরা ধারণা করে এই দুই মেলার কোনো একটি জায়গা থেকে হয়তো বা কাউকে কিডন্যাপ করতে যাচ্ছে। তাই হাতে নাতে ধরার জন্য মেলা যেহেতু দুই জায়গায় হবে, তাই গৌতম এবং ভাস্কর দুজন দুই জায়গায় চলে যায়। তারা দুইটি মেলায় তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যাচ্ছিল না। গৌতমও তার মেলার স্থান ভালো করে পরিদর্শন করে সেখানে পুলিশের ডিউটি দেখে ভাস্কর এখানে চলে আসে। ভাস্কর যেন এখানে সন্দেহজনক কিছুই পায়নি। তবে ঠিক তখনই সেই কিলারের কল আসে এবং কিলার বলে, তুমি ভাবছো এখনো পর্যন্ত কেন আমি কাউকে কিডন্যাপ করিনি? তোমার ওয়াইফকে কল করে দেখো তোমার নাতি এখন কোথায়। গৌতম বলছিল, আপনি ওকে বলে দিন আপনি মার্সির বডি দিয়ে দিবেন। কিন্তু ভাস্কর গৌতমের কথা না শুনে কিলারকে সোজাসাপটা বলে দেয়, আমার নাতি এমনি জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, তোর যা করা তুই কর, মার্সির বডি আমি দিব না। ঠিক তখনই কিলার বলে যে আমি জানতাম তুমি এমনটাই বলবে, এজন্য আমি তোমার নাতিকে কিডন্যাপ করিনি। তখনই গৌতমের স্ত্রী কল করে জানায় কায়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিলারও জানায় সে কায়েলকে কিডন্যাপ করেছে। এই জন্য ভাস্কর মার্সির বডিটি দিতে রাজি হয়ে যায়, তবে স্পষ্ট করে বলে দেয় এবার কোনো রকম চাল চালার চেষ্টা করবে না। যদি কোনো চালাকি করার চেষ্টা করো, পুলিশের সাহায্য নাও, তাহলে আমি ওই মেয়েকে মেরে ফেলব। কিলার রাত 2টার সময় তালপাড়ার লোকেশন মতো মার্সির বডিটি নিয়ে যেতে বলে। তো কথা মতো ভাস্কর মার্সির বডিটি আনতে ভাস্করদের সে দোকানে যায়, কিন্তু দোকানের ভিতর ঢুকেই দেখে ফ্রিজের মধ্যে মার্সির বডি নেই। এখন কি হবে? ভাস্কর তো মার্সির বডি এখানে রেখেছিল, তাহলে বডি কোথায় গেল? আবার কিলার যদি এখান থেকে নিয়ে যাবে, তাহলে সে কেন কায়েলকে কিডন্যাপ করে তারপর বডি চাইছে? তার মানে এর মধ্যে অন্য কেউ হয়তো বা বডিটি সরিয়েছে। গৌতম আর ভাস্কর সোজা গৌতমের বাড়িতে চলে যায়। আবার তখনই কিলার কল করে জানায়, এখনই বডি নিয়ে আমার দেয়া লোকেশন মতো চলে এসো। তবে কিলার যেহেতু একা যেতে বলেছে আর পিছে কাউকে ফলো করতে নিষেধ করেছে, তাই ভাস্কর একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে গৌতম ভাস্করের ফোন থেকে নিজের ফোনে তার লাইভ লোকেশন শেয়ার করে নেয়, যাতে সে ফলো করতে পারে। যাওয়ার সময় গৌতম ভাস্করকে নিজের একটি ছুরিও দিয়ে দেয়, যাতে প্রয়োজন আসলে সেটা ব্যবহার করতে পারে। এরপর ভাস্কর বের হয়ে যায় আর গৌতম সাহায্যের জন্য থানায় যায়। ভাস্করের কাছে তো আর মার্সির বডি নেই, তাই ভাস্কর মিথ্যা বডি বানাতে একটি কলা গাছ কেটে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে, যাতে এটাকেই মার্সির বডি মনে হয়। শুধু তাই নয়, ভাস্কর মার্সির বডিটি দেওয়ার সময় যেন কিলারকে ওই ছুরি দিয়ে খুন করতে পারে তার প্র্যাকটিসও করে। এরপর নাতিকে শেষবারের মতো দেখে বের হয়ে যায়। অন্যদিকে গৌতম থানায় গিয়ে ইন্সপেক্টরকে বোঝানোর চেষ্টা করে যে রঘু আসল খুনি নয়, আসল খুনি আমার মেয়েকে পর্যন্ত কিডন্যাপ করে নিয়ে গেছে। আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমার সাথে চলুন। ইন্সপেক্টর একসময় গৌতমের কথা বিশ্বাস করে ফোর্স নিয়ে বের হয়ে যায়। অন্যদিকে ভাস্কর কিলার দেওয়ার লোকেশন মতো একটি গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে অবশেষে কিলারের দেখা পায়। তবে কিলারের মুখে কাপড় বাঁধা। ভাস্কর যেমনটা প্ল্যান করে এসেছিল ঠিক সেইভাবে বডি দেওয়ার নাটক করে কিলারকে খুন করার চেষ্টাও করে, কিন্তু কিলার অতিরিক্ত চালাক হয়। সে বিষয়টি বুঝতে পেরে ভাস্করকে মারতে শুরু করে। শুরু হয় দুজনের মধ্যে তুমুল ফাইট। আর ফাইটের এক পর্যায়ে কিলারের মুখের কাপড় সরাতেই দেখা যায় এটা অন্য কেউ নয়, 3 বছর আগে শেষ যে মেয়েটা নিখোঁজ হয়েছিল সুবা নামে সেই মেয়েটার বাবা, যার নাম দয়ানন্দ। দয়ানন্দ আগে থেকেই বুঝতে পেরেছিল, যে জন্য দয়ানন্দ তথ্য নিতেই ওই দিন ভাস্করদের বাড়িতে এসেছিল। উৎসবের রাতে সবাই যখন উৎসবস্থলে ছিল, তখন দয়ানন্দ লক্ষ্য করে ইস্তার চার্চে যাচ্ছে। আবার এর কিছুক্ষণ পর সোলোমানও বের হয়ে যায়। দয়ানন্দ স্পষ্টই বুঝতে পারে তাদের মেয়ে মার্সি তখন বাড়িতে, তাই দয়ানন্দ এই সুযোগ কাজে লাগিয়ে মার্সিদের বাড়িতে গিয়ে মার্সির ওই অবস্থা করেছিল। এদিকে গৌতমরাও সেই লোকেশন ফলো করে চলে এসেছে, কিন্তু এক্সাক্ট লোকেশন খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই ভাস্কর গৌতমের দেওয়া টর্চ লাইটটি জ্বালাতেই গৌতমরা ভাস্করের লোকেশন জেনে যায়
এদিকে ভাস্কর আর দয়ানন্দের মধ্যে ফাইট চলছেই। একসময় দয়ানন্দ আর ভাস্করকে পানির মধ্যে চুপিয়ে ধরে, আর এটা দেখে ভাস্করের কুকুরটার মনে পড়ে যায় ছোটবেলায় ভাস্কর কুকুরটাকে এমন পানির ভিতর থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল। আজ ভাস্করের এমন অবস্থা দেখে কুকুরটা ভাস্করকে বাঁচাতে দয়ানন্দের উপর আক্রমণ করে, আর দয়ানন্দ কুকুরের হাত থেকে বাঁচতে পাশে থাকা একটি পাথর দিয়ে কুকুরটাকে মেরে ফেলে। এমনকি আমরা এটাও দেখতে পাই ওই দিন দয়ানন্দ মার্সির বডিটি নিজের ঘাড়ে করে নিয়েই যাচ্ছিল, কিন্তু পথে জ্যাকি থাকায় জ্যাকির কারণে ভয়ে সে নিতে পারছিল না। দয়ানন্দ স্পষ্টই বুঝতে পারছিল কুকুরের সামনে দেশে বডি নিয়ে যেতে পারবে না, তাই বাধ্য হয়ে বডিটিকে ঘরের মধ্যে ফেলেই দয়ানন্দ কোনো রকমে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এর মধ্যে পুলিশের টিম এসে দয়ানন্দকে অ্যারেস্ট করে, সাথে কায়েলকেও উদ্ধার করা হয়। তবে ভাস্করের কুকুর জ্যাকি মারা গেছে। দয়ানন্দকে থানায় নিয়ে ইচ্ছামতো টর্চার করা হয় এবং জানা যায় দয়ানন্দ আর তার স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না থাকায় দয়ানন্দ বেশি সময় তার ক্লিনিকে থাকত, আর সেখানে চিকিৎসা নিতে আসা মেয়েদের বিভিন্ন জায়গায় স্পর্শ করার চেষ্টা করত। দয়ানন্দ তাদেরকে পটাতে চেষ্টা করত, কিন্তু দয়ানন্দ একসময় বুঝতে পারে তারা প্রতিবাদ করলে দয়ানন্দেরই সমস্যা হবে। এই জন্য ওই ক্লিনিকে আসা ছোট বাচ্চাদেরকে সে টার্গেট করতে শুরু করে। এমনকি যখনই কোনো স্কুলে হেলথ চেক আপ ক্যাম্পিং হতো সবসময় দয়ানন্দ সেখানে যেত, আর এভাবে ঘুরে ঘুরে সে তার শিকার পছন্দ করত। ওর মানুষের সিক্রেটের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল। গ্রামের মানুষজন মাঝে মাঝে বিভিন্ন পরিবারদের নিয়ে আজে বাজে কথা বলতো, তাই ওই সকল পরিবারকে খুঁজে বের করে ও তাদের ব্লাড স্যাম্পল কালেক্ট করত, এবং যখন টেস্ট করে জানতে পারত ওই বাচ্চা নাজায়েজ বাচ্চা, তখন ওই বাচ্চাকে সে টার্গেট করত। আর এভাবে প্রথম বাচ্চাটিকে টার্গেট করে মেলার রাতে বাচ্চাটিকে সেখান থেকে অপহরণ করে মেয়েটির সাথে নিজের পশুত্ব মিটিয়ে নিজের নারিকেল বাগানের মধ্যে নিয়ে আগুনে জ্বালিয়ে দিয়েছিল, যাতে কেউ কিছু জানতে না পারে। এমনকি এর 6 মাস পর টেস্টের মাধ্যমে সে জানতে পারে তার নিজের মেয়ে অন্য কারোর, তাই সে নিজের মেয়েটাকে পর্যন্ত টার্গেট করে। আর আমরা এটাও জানতে পারি দয়ানন্দ সবসময় নেশা করার জন্য স্পিরিট নিত, আর এরপর সুযোগ বোঝা ওই মেলার রাতে নিজের মেয়েকে খেলনা কিনে দেওয়ার কথা বলে মেলার স্থান থেকে সরিয়ে নিয়ে মেয়েটার সাথেও একই কাজই করেছিল। তবে ওই দুটো মেয়ের লাশ তো সে পুড়িয়ে দিয়েছে। পুলিশ জানতে চায় মার্সির বডি কোথায়। পাশে থেকে ভাস্কর বলে ওঠে, ওর বডি কোথায় আমি জানি। ভাস্কর পুলিশকে বডির ব্যাপারে সব সত্যিটা বলে দেয়, যে কিভাবে সে বডিটি লুকিয়ে রেখেছিল। আর এই সব কিছু জানার পর ইস্তারও কিছুতেই মেনে নিতে পারছিল না, যাদেরকে সে বাবা মার চোখে দেখেছে তারাই কিনা তার মেয়েটার লাশ নিয়ে তার সাথে খেলেছে, তার কাছে এত কিছু গোপন করেছে, যে জন্য ইস্তার তার নিজের উপর কন্ট্রোল করতে না পেরে একসময় বাবার মতো সম্মান দেওয়া ভাস্করকে চর মেরে বসে। এরপর পুলিশ ভাস্করকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সিন চলে যায় এর কয়েক মাস পর। ভাস্কর জেল থেকে বের হয়েছে। গৌতম ভাস্করকে বাড়িতে ড্রপ করে দিয়ে যায়, আর সাথে বলে শুধুমাত্র মার্সি নয়, যে সকল মেয়েদের সাথে অন্যায় হয়েছে আপনি তাদের ন্যায় পাইয়ে দিয়েছেন। আপনি চাইলে সবকিছু গোপন করতে পারতেন, কিন্তু আপনি তা করেন। এর মধ্যে ডিএসপির ওয়াইফ কল করলে গৌতমের চলে যেতে হয়। ভাস্কর বাড়ি ফিরে দেখে আনন্দে উঠান ঝাড়ু দিচ্ছে। আর এরপর আমরা দেখতে পাই রাহুল এখন অনেকটাই সুস্থ, তবে পরিপূর্ণভাবে সুস্থ হয়নি। সুস্থ করতে প্রতিদিনই ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। এস্তারও প্রতিদিনই রাহুলকে দেখতে আসে, কিন্তু কখনোই সে আনন্দের সাথে কথা বলে না। আর এতদিন পর ভাস্কর জেল থেকে মুক্ত হয়ে আসার পরও এস্তারের সাথে কথা বলার চেষ্টা করলেও এস্তার কোনো কথা না বলে চলে যায়। মোট কথা এস্তার শুধুমাত্র রাহুলের জন্য এখানে আসে। সিনচলটা পরবর্তী দিন গৌতম তার ওয়াইফকে নিয়ে মন্দিরের পাশে বসে কথা বলছিল যে ভাস্কর গতকাল জেল থেকে মুক্ত হয়েছে। গৌতমের ওয়াইফের কথা সে তো তার দোষ স্বীকার করেছিল, তাহলে মুক্ত হলো কিভাবে? গৌতম তখন বলে যদিও সে তার দোষ স্বীকার করে নিয়েছে, মার্সির বডি তো আর পাওয়া যায়নি, তাই এভিডেন্স আর আদালত তো আর তাকে শাস্তি দিতে পারে না। কিন্তু মার্সির বডিটি কোথায় গেছে গৌতম নিজেও সেটা জানে না। শুধু গৌতমই নয়, ভাস্কর নিজেও জানে না। তবে এরপরে আমরা জানতে পারি মার্সির বডিটি আসলে কি হয়েছিল। সিন চলে যায় ভাস্করদের বাড়িতে। আনন্দী তখন উঠানে থাকা ফুল গাছে পানি দিচ্ছে। রাহুল আনন্দের দিকে তাকিয়ে আছে। রাহুলের তখন মনে পড়ে রাহুল যখন অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল, আনন্দী যেখানে দাঁড়িয়ে এখন পানি দিচ্ছে, রাহুল ওই রাতে মার্সির বডিটি সেখানে মাটি চাপা দিতে দেখেছিল, যেটা আনন্দী করেছিল। কারণ ভাস্কর আনন্দীকে সেদিন বলেছিল মার্সির বডিটি যদি পাওয়া না যায় তাহলে আইন কোনোভাবেই তাকে শাস্তি দিতে পারবে না। আবার এমন মুহূর্তে ভাস্করকে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাই আনন্দী ভাস্করকে বাঁচানোর জন্য ভাস্করকে এই গরুর থাতা থেকে মুক্ত করতে ভাস্করের দোকানের তালা ভেঙে ফ্রিজের ভিতর থেকে মার্সির বডিটি নিয়ে এসে ঠিক এই জায়গাতে মাটি চাপা দিয়ে দিয়েছে, যেখানে এখন ফুলের গাছ জন্মেছে। যে রহস্য সম্পর্কে শুধু আনন্দী আর রাহুলই জানে। রাহুলকে বাঁচানোর জন্য ভাস্কর যে সত্যটা গোপন করেছিল, আজ ভাস্কর এবং রাহুল দুজনকে বাঁচানোর জন্য
সেই সত্যটাকে আনন্দে গোপন করেছে। তো এর মধ্য দিয়েই সিরিজের শেষটা হয়। সবশেষে বলতে গেলে পরিবারই কিন্তু আমাদের সব কিছু। এই পরিবারের জন্য আমরা সব কিছুই করতে পারি। তো সিরিজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।